গ্রুপ হুম, পেজ থেকে যাই, গ্রুপেই যাও, গ্রুপেই দেখি। আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো? ওকে, আলহামদুলিল্লাহ শিবলি সাদিক। এই তো, কেমন আছো তোমরা? আজকে আমাদের বল অধ্যায়ের লাস্ট ক্লাস। এটাতে আমরা হচ্ছে লেকচার 6 আজকে। তো আজকে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ ঘর্ষণের প্রকারভেদ শিখবো, ঘর্ষণের প্রভাব, কমানো বাড়ানো, এসব মানে আজকে আমরা ঘর্ষণ নিয়ে কাজ করব। আর এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। ওকে, তো আজকে তোমাদের ঘর্ষণের যেই বেসিকগুলা লাগে আর কিছু ম্যাথগুলো আমরা দেখব, সেগুলো নিয়ে আমরা কাজ করে ফেলবো। তো সবার আগে আমরা দেখি যে ঘর্ষণ জিনিসটা কি। ঘর্ষণ হচ্ছে যখন একটা বস্তু অন্য একটা বস্তুর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে, তখন হচ্ছে বস্তুদ্বয়ের যে তলটা আছে সেই স্পর্শ তলটা গতির বিরুদ্ধে একটা বলের সৃষ্টি করে। আর এটাই হচ্ছে ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বল কি? দেখো যে নিচে মাটি আছে, তাই না? ধরো যে তোমার টেবিলে কোনো মাটি আছে, বা এটা তুমি একটা মানুষ, তোমার সামনে কি আছে? একটা বক্স আছে। তোমার সামনে এই বক্সটা আছে। এই বক্সটাকে তুমি ধাক্কা দিচ্ছ, খুব ধাক্কা দিচ্ছ। তুমি ফোর্স প্রয়োগ করতেছো, এই তোমার ফোর্স। অনেক ফোর্স দিচ্ছ। এই ফোর্স দিয়ে কি হয়? এই বস্তুটা হয়তো সরতেও পারে, আবার নাও পারে। নির্ভর করে এর ওজনের উপর আর তুমি কত ভর দিচ্ছ তার উপর। যে বস্তু যা যদি থেমে থাকে বা তুমি ঠেলতে যে তোমার কষ্ট হচ্ছে, তোমার বেশি শক্তি দিতে হচ্ছে, কেন দিতে হচ্ছে? কখনই ভাবছো? কখনো ভাবছো এটা? এর কারণ হচ্ছে আমার এই যে বক্স আছে, বক্সের তো নিজের একটা ওজন আছে, তাই না? তাতে একটা ওয়েট আছে। তো তার সেই ওয়েটের জন্য সে এই যে মাটি আছে না, নিচের যে মাটিটা, এই মাটির সাথে লেগে থাকে। আর যদি আমরা একটু জুম করে দেখি, এই স্পর্শতলে আমরা যদি জুম করে দেখি তাহলে দেখব যে এরা খাঁজ কাটা হয়ে আছে। তারা মসৃণ তল না, তাদের তল তো মসৃণ না। তাদের একটা খাঁজ আরেকটা খাঁজের মধ্যে হচ্ছে লেগে যায়, যার কারণে তারা একটা জায়গায় স্থির থাকে। আর যখন তুমি ধাক্কা দিয়ে নড়ানোর চেষ্টা করবা, তখন সেটা তো স্থির থাকবে না, সেটা নড়তে থাকবে। আর তখন তোমার সরাতে কষ্ট হবে, কারণ মাটিটা তোমার কাজের বিরুদ্ধে কাজ করতেছে। তুমি যেদিকে বল দিবা, ভূমি তার বিপরীতে একটা হচ্ছে আরেকটা বল দিবে। আর এই বলটা হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে ২ টা জিনিসের উপর। একটা হচ্ছে আমাদের মিউ এস, যেটাকে হচ্ছে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি। আর একটা হচ্ছে আমার বস্তুর ভরটা কত, বা তলের উপরে কত ওজন কাজ করতেছে, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করলে বেশি ভালো হবে। এন দ্বারা যদি প্রকাশ করি তাহলে এটা বলতে পারি যে তলের উপরে লম্বভাবে, এটা মনে রাখবা, লম্বভাবে কত ভর কাজ করতেছে। কত ভর বা কত ওজন, মেনলি ওজন, কত ওজন কাজ করতেছে। তো এটাই হচ্ছে আমাদের মেনলি ঘর্ষণ বল। তো তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে সংজ্ঞায়, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? তো আমরা এখন দেখি যে ফোর্সটা ২ টা তলে থাকতে পারে। একটা হচ্ছে
এই যে নরমাল যে আমরা সমানভাবে দেখি সেই সমান তলটা একটা, আরেকটা হচ্ছে কোণে থাকতে পারে বা আনত তল যেটা। এই ২ ভাবে তো আমাদের যেকোনো বস্তু থাকতে পারে। এই চিত্রে আমরা একটা নরমাল ফোর্স দেখতে পাচ্ছি। এই নরমাল ফোর্সটা কিভাবে কাজ করে? সেটা হচ্ছে এই যে তার ওয়েটটা, এই যে আমার বস্তুটা, এই বস্তুর যে ওজন সেটা একদম মাটির উপরে লম্বভাবে কাজ করতেছে। কারণ কি? সে মাটির উপর সোজাসুজি রাখা আছে। আমার মাটির তলটাও কি আছে? সোজা আছে। তার মানে আমার এই যে ওয়েটটা সারফেসের উপর কাজ করতেছে, সেটা আর এটার মধ্যে আমার সারফেস অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কমপ্লিটলি 90 ডিগ্রি। মানে এই ভূমিটা আমার একদম সোজা। ভূমিটা একদম পৃথিবীর পৃষ্ঠের সমান রেখায় আছে। তো তখন কি হয়? তখন আমরা দেখি যে ২ টা ঘটনা ঘটে। ২ টা ঘটনা বলতে এই যে আমার বস্তুটা আছে, এই বস্তুর তো নিজের ওজন আছে। এই ওজনটা কি করে? মাটির উপরে কাজ করে। আর মাটির উপরে যেই ওজনটা কাজ করবে W, W আমরা কি জানি? W mg। এখন আমরা নিউটনের ৩য় সূত্র থেকে কি শিখছি? নিউটনের ৩য় সূত্র বলে যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে তোমার যেই ভর ওটা যদি মাটির দিকে ক্রিয়া করে, মাটিও তোমার দিকে কি সমান বলেই ক্রিয়া করবে। তুমি যদি mg বলে নিচের দিকে ধাক্কা দাও বা তোমার ওজন যদি mg বলে নিচের দিকে কাজ করে, তাহলে অবশ্যই সেই mg সমান আরও একটা শক্তি অপর দিকে কাজ করবে। এই শক্তিকে আমরা নরমাল ফোর্স বা ন্যাচারাল ফোর্স বলে থাকি বা এন দ্বারা আমরা ডিনোট করি আরকি, বা এন দ্বারা প্রকাশ করি। এটাই হচ্ছে আমার এনটা। আমাদেরকে যদি বলা হয় যে আমার বস্তুটা যে মাটির উপরে স্থির আছে, সে কেন স্থির আছে? তার ফ্রিকশন ফোর্সটা কত? তার স্ট্যাটিক ফ্রিকশনটা কত? তো আমাদেরকে বলা থাকবে কোয়েশ্চেনে যে এর একটা স্ট্যাটিক কোএফিসিয়েন্ট আছে। তোমাদের যেহেতু রিভিশন কোর্স এটার বেসিক তোমরা জানো যে মিউ/এস যেটা, এটাকে কি বলা হয়? ফ্রিকশন কোএফিসিয়েন্ট, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। যদি এস থাকে, এস দিয়ে স্ট্যাটিক, আর যদি মিউকে থাকে তার মানে কাইনেটিক, মানে বস্তুটা চলতেছে আর চলন্ত অবস্থায় তার উপরে যেই ভূমির গুণাঙ্কটা কাজ করে সেইটা। তো মিউ/এস এর তোমার একটা ভ্যালু ধরে দেওয়া থাকলো 0.3। তোমাকে এখন বললো যে এখানে ফ্রিকশন ফোর্স, আমার যে বস্তুটা স্থির আছে তার উপরে ফ্রিকশন ফোর্সটা কত? সে ফ্রিকশন ফোর্স এফ, এফ ফ্রিকশন ইজ ইকুয়ালস টু আমাদের ইকুয়েশন আসে মিউ/এস ইন্টু এন। তার মানে মিউ/এস ইন্টু এমজি। তোমরা যদি এটা সহজভাবে মনে রাখো, এনটা কি? এনটা হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল। কার উপর? তলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। আমি বাকি শব্দ লিখলাম না। তলের উপর লম্বভাবে কাজ করতেছে সে। তো এইটা হচ্ছে নরমালি আমার একটা জেনারেল আইডিয়া যে নরমালি কোনো একটা বস্তু যদি থাকে, তোমার টেবিলটা যে মানে টেবিলের উপরে যে বইটা আছে সে যে স্থির আছে, সে যেই ফোর্স দিয়ে স্থির আছে সেটা হচ্ছে মিউ/এস ইন্টু এন, মানে সারফেস, তোমার টেবিলের সারফেসের যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু আমার বইয়ের যে ওয়েটটা। কারণ তার ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে আর তোমার টেবিলটা কি করতেছে? একদম বিপরীত দিকে ক্রিয়া করতেছে, করে আমার এই এন ফোর্সটা দিচ্ছে। আচ্ছা, এটা আমরা তো খুব সিম্পল ভাবেই বুঝতে পারি যখন সে সমান থাকে। প্রবলেমটা তখন হয় যখন আমার বস্তুটা সমান থাকে না। সে একটা তলে, মানে সে যে তলে আছে সেই তলটা একটা অ্যাঙ্গেলে আছে। এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? আমরা ধরে নিয়েছি যে এটা থিটা অ্যাঙ্গেল। যদি সে থিটা অ্যাঙ্গেলে থাকে তখন আমরা কি করব? তো এইখানে আমার যে বস্তুটা আছে, আমি আলাদাভাবে রাফ ড্র করি। ধরো এই আমার তল, তলের উপর আমার বস্তুটা আছে। এখন এই বস্তুর নিজের ওজন আছে। এই তলের নিচে কি আছে? তলের নিচে আছে আমার পৃথিবী। পৃথিবী তো আমাকে সমানভাবে টানবে, মানে একদম সোজাসুজি টানবে, খাড়াভাবে টানবে। তার মানে আমার ওজন যেটা, আমার বস্তুর যে নিজের ওজন, সেটা একদম লম্বভাবে নিচ দিকে ক্রিয়া করবে। যেটা হচ্ছে কি? W mg। আমার এই বস্তুটা থিটা কোণে আছে, তাই না? আমার তলটা থিটা কোণে আছে। তার মানে আমি যদি এখন এই সারফেস আর আমার এই বস্তুর মধ্যে লম্বালম্বী একটা অক্ষরেখা চিন্তা করি, লম্বালম্বী একটা অক্ষরেখা যদি আমি চিন্তা করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে আমার থিটা। আমি একটু জুম করে দেখাই যে এই অ্যাঙ্গেলটা হবে আমার থিটা। ওকে, তো থিটা হওয়ার পরে এইখানে একটা কাজ করবে, আর বস্তুটা কি নিচের দিকে পড়ে যেতে চাবে। নিচের দিকে পড়ে যাওয়ার জন্য কি হবে? তার নিচের দিকে একটা ফোর্স ক্রিয়া করবে। তো এখানে আমাদের উপাংশের থিওরেমটা আসে। কিসের থিওরেম আসে? উপাংশের থিওরেম আসে। যে উপাংশ তোমরা এখন শিখবে না, আমি তোমাদেরকে জেনারেল আইডিয়াটা দিয়ে দিই।
যার সাথে থিটা থাকবে তার সাথে কস গুণ হবে, তার মানে এটা হবে mg cos থিটা। এই যে ডাব্লুটা আছে না, এই ডাব্লুটা দুইটা অংশে ভাগ হয়। আমার যে ডাব্লুটা আছে চিত্রটা আঁকাই, এটা আমার ডাব্লু, ডাব্লুটা দুটো অংশে ভাগ হবে, এই একটা অংশ আর এই একটা অংশ। এই অংশটা হচ্ছে যে আমার থিটা অ্যাঙ্গেল হয়, এটা হবে ডাব্লু কস থিটা, আর যার সাথে থিটা নেই সেটা হবে ডাব্লু সাইন থিটা। এটা তোমাদের এইচএসসির কনসেপ্ট, তা আমি দেখিয়ে দিচ্ছি যদি আসে, যদি আসে। এইটাই, তার মানে আমার এই তলের ফ্রিকশন ফোর্স কত হবে? তলের ফ্রিকশন ফোর্স হবে, আমরা কি জানি, মিউ এস ইন্টু এন। এন জিনিসটা কি? আমার যেই তল, আমার যেই তলটা, এই ধরো আমার তল এইভাবে গেছে, বা এইখানেই আমরা দেখি, এ তো লম্বাভাবে এদিকে গেছে, এখানে গেছে। আমার এই যেই তলটা, এই তলের উপরে লম্বভাবে যেই ওয়েটটা ক্রিয়া করবে বা যেই লোডটা ক্রিয়া করবে, সেটাই আমার এন। তো লম্বভাবে কে কাজ করতেছে? এই লম্ব বরাবর আমরা দেখতেছি mg cos থিটা কাজ করতেছে। তাহলে আমার ফ্রিকশন ফোর্স কত হবে? মিউ এস ইন্টু mg cos থিটা। তোমরা যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করো, অথবা ভিডিওটা আরেকবার লেখো। হ্যাঁ শুভ ইসলাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, তো আমরা কি বুঝলাম? যে আমার ফ্রিকশন ফোর্সটা একদম কার উপর নির্ভর করবে, যে আমার তলটার সাথে লম্বভাবে কোনো একটা বস্তু কত লোড দিচ্ছে তার উপরে নির্ভর করবে। তার মানে আমার এন এর ভ্যালুটা। আর মিউ এস যেটা, সেটা তো আমার কোশ্চেনে দেওয়াই থাকবে, বা আমার ফোর্স দেওয়া থাকবে যে ফ্রিকশন ফোর্স এত মিউ এস বের করো, এরকম। তো মিউ এস ইন্টু এন করলে এনটা কি? এনটা হচ্ছে সারফেসের উপর লম্বভাবে যে ক্রিয়া করতেছে। তাহলে আমার এই যে এমজি সাইন থিটাটা, এর কাজ কি? এমজি সাইন থিটার কাজ হচ্ছে ও আমাকে বেগ দিবে। ও কি দিবে? বেগ দিবে। মানে আমার কোনো বস্তু যদি পিছলে পড়ে যায়, সে কার জন্য পড়ে যাবে? সে এমজি সাইন থিটার জন্য পড়ে যাবে। আর আমি যদি তাকে ধরে রাখতে চাই, তাহলে আমার তার বিপরীত দিকে কাজ করতে হবে। সেই সমান ফোর্সে বিপরীত দিকে কাজ করতে হবে। কারণ আমার যদি লোভ দিই বা এফ নেট 0 হয়, এফ নেট যদি 0 হয়, তাহলেই কি হবে? বস্তু স্থির থাকবে। বস্তু স্থির থাকবে। ঠিক আছে, খুবই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভেরি গুড। হ্যাঁ, তো আমরা এই টাইপের ম্যাথ দেখবো। নাহলে এই টাইপের ম্যাথ অ্যাড করা নাই, আমরা নিজেরাই ম্যাথ বানাবো আর নিজেরাই সেটা সলভ করবো। মজা হবে। তো এখানে আমরা ঘর্ষণের কয়েকটা প্রকারভেদ পড়ব। কি কি প্রকার? ঘর্ষণকে আমরা প্রধানত 4টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে পিচ্ছিল ঘর্ষণ, একটা আবর্ত ঘর্ষণ, আর একটা প্রবাহী ঘর্ষণ। এগুলো তোমাদের এমসিকিউ এবং ক খ এর জন্য দাগে, যে 2টা ঘর্ষণ নিয়ে আলোচনা করা, যে 2টা ঘর্ষণ বল নিয়ে, 2টা ঘর্ষণের প্রকার নিয়ে তোমরা লেখো। ঠিক আছে, স্থিতি ঘর্ষণটা কি? স্থিতি ঘর্ষণ হচ্ছে 2টা বস্তু একে অপরের সাপেক্ষে স্থির। মানে আমার সাপেক্ষে টেবিলটা স্থির, টেবিলের সাপেক্ষে আমি স্থির, আমি টেবিলের উপর দাঁড়ায় নাচতেছি। এমন। তো 2টা বস্তু একে অপরের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে আমার স্থিতি ঘর্ষণ। যেমন মেঝের উপরে স্থির থাকা একটি ভারী বাক্স। তো তোমাদের বাসায় ট্রাঙ্ক থাকতে পারে বা খাট থাকতে পারে, সে কি মেঝের উপর স্থির আছে। তো এই মেঝে আর তোমার খাটের 4টা পায়া, এদের মধ্যে যে ঘর্ষণ বল, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তারপরে আসে হচ্ছে পিচ্ছিল ঘর্ষণ বা পেছলানো ঘর্ষণ। এটা হচ্ছে একটা বস্তু যখন অন্য বস্তুর উপর দিয়ে পিছলে যাবে বা ঘষে যাবে, ঘষে চলতে থাকবে, তখন হচ্ছে এই ঘর্ষণটা কাজ করবে। মানে সে একদম ধরে রাখতে পারতেছে না, সে পিছলে চলে যাচ্ছে, স্লাইড করতেছে। যেমন কি মেঝেতে স্লাইড করে নিয়ে যাও আলমারি, তুমি ধাক্কা দিয়ে দিয়ে তোমার খাটকে নিয়ে চলে যাচ্ছ, আলমারিকে নিয়ে চলে যাচ্ছ, তো তখন যে ঘর্ষণ বলটা কাজ করতেছে, সেটা হচ্ছে পিছলানো ঘর্ষণ। ওকে। গাড়ির চাকা, এখন তো দেখতে হবে যে গাড়িটা স্থির আছে না চলতেছে। শিবলি সাদিক, গাড়ির চাকা কোন ঘর্ষণের মধ্যে পড়ে? এখন গাড়ি যদি চলে তাহলে সেটা হবে আবর্ত ঘর্ষণ, মানে সে ঘুরতেছে। আর যদি গাড়িটা স্থির থাকে তাহলে হবে স্থিতি ঘর্ষণ। ওকে। তো 3 নম্বরে কি আসে? আবর্ত ঘর্ষণ। কেবলই বললাম, যদি ঘোরে তাহলে আবর্ত, রোলিং, আর যদি না ঘোরে তাহলে স্থিতি। তো যখন কোনো বস্তু অন্য তলের উপর দিয়ে গড়ায় চলবে, তখন আবর্ত ঘর্ষণ হবে। যেমন চাকা বা বল বিয়ারিং এর গতি, এর মান সব থেকে কম হয়, এটা মনে রাখো। কে সব থেকে দুর্বল? আবর্ত ঘর্ষণ।
পরে প্রবাহী ঘর্ষণ, এটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। মানে আমরা যে বাতাসের মধ্যে হাত দিয়ে বা মানে তরলের মধ্যে থেকে যেই ঘর্ষণটা চলে সেটা হচ্ছে আমার প্রবাহী ঘর্ষণ। ধরো তুমি তোমার বালতি যেটা আছে বাথরুমে বা ওয়াশরুমে যখন গোসল করতে যাও, তখন তোমার বালতিতে তুমি পানি নিলা, নিয়ে তার ভিতরে হাত দিয়ে ছোটবেলায় অনেকে সাঁতার কাটে, বালতির মধ্যে সাঁতার কাটার চেষ্টা করে, তখন কি একটা বাধা বুঝতে পারো না যে কিছু একটা তোমাকে বাধা দিচ্ছে। তো এইটা হয় এই ঘর্ষণের কারণে। আর ভিসকসিটির আরো অনেক অনেক টার্ম আছে, যেটা তোমরা পরবর্তী ক্লাস শ্রেণীতে জানতে পারবা। আমাদের জাফর ইকবাল স্যার বলেছিলেন, জাফর ইকবাল স্যার সরি বলেছিলেন এটা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবা, আর এটা তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনে এসেছো। এরকমই হবে যে কি হয়েছে, যে তরলের মধ্যে বা কোনো বায়বীয় পদার্থের মধ্যে, মানে বাতাসের মধ্যেও কিন্তু আছে, এদের মধ্যে গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণ কাজ করে, যেমন তুমি প্যারাশুট থেকে নামতেছো বা বাতাসের বাধা বা পানিতে সাঁতার কাটার সময় যে বাধাটা পাচ্ছ, সেগুলো প্রবাহী ঘর্ষণের কারণে তুমি সেই বাধাটা পাও, নাহলে তোমার ওই বাধাটা পাওয়ার কথা ছিল না। এখানে কিছু ছবি দেওয়া আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটা কোন ধরনের ঘর্ষণ, কারণ এটা মনে রাখা দরকার। স্থিতি ঘর্ষণে কি হয়েছে, দাঁড়ায় আছে, যে কেবল বললাম যে গাড়ির চাকা চলতেছে না, দাঁড়ায় আছে, এটা দেখতে হবে। তো সে দাঁড়ায় আছে মানে কি, স্থিতি ঘর্ষণ হয়েছে। আর দেখতেছে যে একটা বস্তু একদম স্লাইড করে চলে যাচ্ছে, আর আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে চলে যাচ্ছে, তো তাহলে সেইটা হচ্ছে পিছিয়ে ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ। তারপরে চাকা যদি ঘুরতে থাকে, মানে চাকা ঘুরতেছে, আরে দেখ বন্ধু তোর চাকা ঘোরে, মানে বাইকে করে যাচ্ছ, তোমার এক বন্ধু বদমাইশি করে কি বলে, বন্ধু চাকা ঘোরে, ওকে চাকা তো ঘুরবেই না। তো এটা হচ্ছে কি, আবর্ত ঘর্ষণ। তারপর আরেকটা আসে প্রবাহী ঘর্ষণ, যেটা কি ফ্লুইড ফ্রিকশন, যে তুমি পানির মধ্যে যাচ্ছ, পানি তোমাকে যে বাধাটা দিচ্ছে বা যে ফ্রিকশনের কারণে তুমি বাধাটা পাচ্ছ, সেটা হচ্ছে আমার ফ্লুইড ফ্রিকশন। তারপরে আসে ঘর্ষণের প্রভাব। তো ঘর্ষণের প্রভাব আমাদের উপর কি কি? তো ঘর্ষণের আমাদের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো আমরা ভালো দিক দিয়ে আলোচনা করি। ঘর্ষণের ভালো দিক হচ্ছে যে ও আছে জন্য আমরা হাঁটতে পারতেছি। তো তোমাদেরকে অনেকে প্রশ্ন করে যে তোমরা মাটিতে দাঁড়ায় যে হাঁটতেছো, কেন হাঁটতেছো? তো দুইটা কারণে হাঁটতেছো। একটা কারণ হচ্ছে মাটির ঘর্ষণ আছে, আরেকটা কারণ হচ্ছে যে তোমার উপরে নিউটনের তৃতীয় বল কাজ করতেছে, সেই জন্য তুমি হাঁটতে পারতেছো। তো গাড়ি যদি ব্রেক করলে না থাম, মানে ঘর্ষণ যদি না থাকতো, তুমি গাড়িতে যতই ব্রেক করো না কেন, তোমার তল যদি মসৃণ হয়, থাকে না যে আইস স্কেটিং করে, তো তাদের একটু থামা কষ্ট হয়ে যায়, সেখানে গতি তোলা সহজ, গতি থামানো কঠিন, কারণ কি স্লাইড করে, তাদের তলটা অনেকটা স্লিপারি হয় বা মসৃণ হয়, যে একদম পিছলে চলে যাবা। তো ঘর্ষণ যদি না থাকতো তাহলে গাড়িতে মনে করো যে ব্রেক করলে থামতোই না, অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। তারপর কি দেশলাই জ্বলতেছে, মানে ম্যাচের কাঠি জ্বলতেছে, তারপর দেওয়ালে যে তোমার নাট আটকে থাকে সেইগুলা পেরেক আটকে থাকা। আর নেতিবাচক কি, নেতিবাচক হচ্ছে মানে নেতিবাচক মানে খারাপ দিক। তো নেতিবাচক হচ্ছে যে ঘর্ষণের ফলে যন্ত্রাংশ যে ক্ষয়প্রাপ্ত হয়, মানে অনেকদিন ধরে তোমার কাছে কোনো একটা মেশিন আছে, অনেকদিন ধরে তোমার বাসায় ব্লেন্ডার চলতেছে বা অনেকদিন ধরে তুমি একটা চাকু ব্যবহার করতেছো, তো ঘর্ষণের ফলে কি হয়, সেগুলো ক্ষয়ে যায় আস্তে আস্তে, ব্যবহার করতে করতে ক্ষয়ে যায়, প্রচুর তাপ তৈরি হয়। তো এই কার জন্য হচ্ছে, এটা এটা ঘর্ষণের জন্য হচ্ছে। আর এর জন্য কি হয়, শক্তির অপচয় হয়। তোমাদের জন্য আমার একটা ট্রিকি কোয়েশ্চেন, যে মানে পরিবেশে শক্তির কখনো শক্তি কখনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না। আবার বলা হয় যে কোনো বস্তুই 100% এফিসিয়েন্ট হতে পারে না, 100% এফিসিয়েন্ট হতে পারে না। যেমন বৈদ্যুতিক হিটারটা আছে না, এই যে বৈদ্যুতিক হিটারটা আছে, ও যখন চলে ও তো তাপ তৈরি করে, আবার তার তার দিয়ে যাওয়ার সময়ও কি হয়, ঘর্ষণের কারণে, পরমাণুর মধ্যে ঘর্ষণের কারণে সেই তাপগুলা সেটা তাপ শক্তিতে তৈরি হয়, অথচ সেই ইলেকট্রন বা বিদ্যুৎটা যদি হিটারের মধ্যে যেত আরো বেশি তাপ তৈরি হতো। তাহলে এখানে কি হিটারটা কমপ্লিটলি এফিশিয়েন্ট কিনা, কমপ্লিটলি এফিশিয়েন্ট কিনা, এইটা তোমরা কয়েক বছর ধরে চিন্তা করো, তারপর আমাকে উত্তর দিও। জাস্ট জাস্ট একটা প্রশ্ন করবো এমনি। আচ্ছা, তো ঘর্ষণ কমানো ও বাড়ানো। ঘর্ষণ কিভাবে কমাবো, ঘর্ষণ কিভাবে বাড়াবো? যদি আমি সারফেসে লুব্রিকেন্ট ইউজ করি, মানে যেমন আমাদের সাইকেলের চেন যখন মনে করো যে অনেক চলতেছে না, তখন আমরা কি করি, সেখানে মোবিল দিই, গ্রিজ ব্যবহার করি বা তেল দিই, মানে এই লুব্রিকেন্ট যদি আমরা ইউজ করি, ঘর্ষণ তখন কমে যায়। ঘর্ষণের কারণে কি হয়, কি সবই আল্লাহর লীলা খেলা, কে দেখছে রে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবই আল্লাহর ইচ্ছা। তারপরে
চাকা বা বল বিয়ারিং ব্যবহার যদি করি তাহলে হচ্ছে ঘর্ষণ কমে। আর তারপর বস্তুর আকৃতি যদি মাকু আকৃতির হয়, মাকু আকৃতি বলতে এই যে নৌকাটা আর কি, এই শেপ। সরি, ভালো ড্র করতে বললাম না, এটা হচ্ছে মাকু আকৃতি। স্ট্রিমলাইন করলে কি হয়, ঘর্ষণটা কমে যায়। আর কি, স্পর্শতলকে মসৃণ করছি, মানে একদম ঘষে ঘষে মসৃণ করে ফেললাম, তাহলে আমার ঘর্ষণটা কি হবে, কম হবে। তো ঘর্ষণ বাড়াবো কিভাবে, আমার দরকার হচ্ছে ঘর্ষণ আমি বাড়াবো। যেমন আমার টায়ারে আমি যদি ঘর্ষণ বৃদ্ধি করি তাহলে আমার ব্রেক ইজিলি হবে, আমার অ্যাক্সিডেন্ট কম হবে, আমি তাড়াতাড়ি ব্রেক করতে পারবো। তো ঘর্ষণ বাড়ানোর উপায় কি, আমি যদি আমার সারফেসকে কি করি, অমসৃণ করি। এর জন্য দেখবা যে তোমার চাকাতে অনেক ডোরা কাটা দাগ থাকে বা বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, অমসৃণ করার জন্য চেষ্টা করা হয়। তারপরে আবার দেখবা স্পর্শতলের উপরে লম্ব বল বরাবর চাপ বাড়িয়ে দেবো, মানে যে ফোর্সটা চলে, স্পর্শতলটা চলে, তার উপরে যদি আমি লোডটা বেশি করে দিই তাহলে কি আমার ঘর্ষণ বৃদ্ধি পাবে। কারণ আমরা কি জানি, এফ ইজ ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। যদি আমি অমসৃণ করি ধর আমার মিউ এসটা বাড়বে, আর যদি আমি লোডটা বেশি দিই তাহলে কি আমার এনটা বাড়বে। উভয়টাই যদি বাড়ে, যে কোনো একটাও যদি বাড়ে, তাহলে কি আমার ফ্রিকশন ফোর্সটাই বাড়তেছে, এফটাই বাড়তেছে, তাই না? সেটাই। ঘর্ষণ এটি প্রয়োজনীয় উপদ্রব বা নেসেসারি ইভেল, মানে এটা আমার, এটার কারণে আমার ক্ষতিও হয়, আবার এটা ছাড়া আমি বেঁচেও থাকতে পারবো না, এইরকম। তো ঘর্ষণকে, এটা হচ্ছে তোমাদের 2 মার্কের কোশ্চেন আসে, যে ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কারণ এটি একই সাথে ক্ষতিকর এবং অপরিহার্য। ঘর্ষণ ছাড়া হাঁটা চলা, যানবাহন চালানো বা দালান কোঠা তৈরি করা কখনোই সম্ভব হতো না। তুমি কখনোই হাঁটতে পারতো না সহজে, বা তোমার গাড়িগুলো ভালোভাবে চলতো না। তোমার যেই দালান কোঠা বা বিল্ডিং গুলো যে বাসায় তুমি আছো, সেগুলো যদি ফ্রিকশন না থাকতো, এক জায়গায় দিলে থাকতো না, দাঁড়িয়ে থাকতো না, ভেঙে যেত, ভেঙে যেত সেগুলো। তো ঘর্ষণ ছাড়া এগুলো অসম্ভব ছিল। আবার এই ঘর্ষণের কারণে কি হইছে? আমাদের যন্ত্রপাতির আয়ু কমে এবং জ্বালানি শক্তি নষ্ট হয়। তাই ঘর্ষণ ক্ষতিকর হওয়া সত্ত্বেও আমরা একে বর্জন করতে পারি না। আমরা করতেও পারবো না। এটা আল্লাহর নিয়ম। তো যন্ত্রপাতির কি হয়? আয়ু কমে যায় এই ঘর্ষণের জন্যে। আবার জ্বালানির শক্তিও নষ্ট হয়। মানে বেশি শক্তি খরচ করতে হচ্ছে। বেশি তেল খরচ করতে হচ্ছে। এইগুলা। তো ঘর্ষণ হচ্ছে এইজন্য একটা প্রয়োজনীয় উপাদান। আমি চাই না, কিন্তু আমি একে ছাড়া থাকবো না। এরকম একটা অবস্থা। তো এই যে, যে ইকুয়েশন গুলো আমরা লিখতেছিলাম, এফ এফ ইজ ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। এখানে কি মিউ কেও লিখতে পারো ইন্টু এন। এটা কি, যখন স্থির থাকবে তখন আমরা কি লিখবো, মিউ এস লিখবো। যখন গতিশীল হবে তখন কি লিখবো, মিউ কে লিখবো। জাহাজ চলাচলের সময় কি ঘর্ষণ কাজ করে? না, জাহাজের চলার সময় কোনো ঘর্ষণ কাজ করে না, সেটা এমনি পানিতে ভেসে ভেসে চলে যায়। কাজ করে, কাজ করে। আহ, তো এখানে মেনলি কি বলছে, এন ইজ ইকুয়ালস টু এম জি, মানে বিপরীত দিকে কাজ করতেছে। সেটা তখন আমি যেটা আলোচনা করলাম সেটাই, যে আমার বস্তুটা বা যে ওয়েটটা সারফেসের উপরে বা তলের উপরে লম্বভাবে দিবে, যে ভরটা বা যে ওজনটা লম্বভাবে দিবে, সেটাই কি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বিপরীত দিকে কাজ করবে, আর ওটাই আমার নর্মাল ফোর্স, সেটা আমার এন। তারপরে তলের ক্ষেত্র, যে ডায়াগ্রামটা আলোচনা করা হয়েছে, যে আমার বস্তুটা ওয়েটটা একদম লম্ব বরাবর কাজ করবে। এখন এটা অ্যাঙ্গেল করে, যেহেতু আমার তলটা অ্যাঙ্গেল করা, আমার ওয়েটগুলো অ্যাঙ্গেল করে কাজ করবে। একটা এমজি কস থিটা হবে, আর একটা হবে এমজি সাইন থিটা। একটা এমজি কস থিটা, একটা এমজি সাইন থিটা। আর এই এমজি কস থিটার উপরে ডিপেন্ড করে আমার নর্মাল ফোর্সটা আসবে। আর নর্মাল ফোর্স যত হবে তত হবে আমার ফ্রিকশন ফোর্স। এখন জাতির কাছে আমার প্রশ্ন, যদি আমার এমজি সাইন থিটা ইজ গ্রেটার দেন আমার ফ্রিকশন ফোর্স, তাহলে কি হবে? যদি আমার, যেটা আমার নিচের দিকে টানতেছে, আমার বস্তুকে যে নিচের দিকে টানতেছে এমজি সাইন থিটা, সেটা যদি আমার ফ্রিকশন ফোর্স থেকে বেশি হয়, তাহলে কি হবে? কি কোনো উত্তর নেই কেন? তোমরা কি আছো? উম,
ওকে, কোনো অ্যান্সার নাই। আচ্ছা আমি অ্যান্সার দিয়ে দিই। অ্যান্সারটা হচ্ছে যে এই যে mg sin থিটাটা সে আমার বস্তুটাকে নিচের দিকে নিয়ে যেতে চাচ্ছে। সে নিয়ে যেতে পারে না। কেন পারে না? আমার এই ফ্রিকশন ফোর্সটা, এই যে নরমাল ফোর্সটা, এই নরমাল ফোর্সের কারণে কি হইছে? আমি একটা ফ্রিকশন ফোর্স পাচ্ছি যেটা হচ্ছে আমার মিউ কে ইনটু এন, মিউ কে ইনটু এন বা মিউ এস ইনটু এন যাই থাক, যেই ফ্রিকশন ফোর্সটা দেওয়া থাকে। এইটা কি করতেছে? এ আমার বস্তুটাকে এক জায়গায় আটকায় রাখছে। আর আমি যদি এর থেকে বেশি যাই, তাহলে আমার বস্তুটা কি হবে? মানে আমার mg sin থিটা যদি ff থেকে বা যে আমাকে দাঁড়ায় রাখছে, যে আমাকে স্থির রাখছে, ff টা কি করছে? স্থির রাখছে। স্পষ্ট করে লিখে দিই। ff এর কাজ কি? সে বস্তুকে ধরে রাখে বা স্থির রাখে। বস্তুকে স্থির রাখে। আর mg sin থিটা এটা কি করে? সে মনে করো যে গতি দিতে চায়। যদি তুমি কারো সাথে পাঞ্জা খেলো, ধরো যে আমরা পাঞ্জা খেলি, তো তোমার শক্তি বেশি। তুমি যদি বেশি শক্তি দাও আর তোমার অপোজিটে যে আসে সে যদি কম শক্তি দেয়, তাহলে কি হবে? তুমি জিতে যাবা। তাহলে mg sin থিটা যদি বেশি হয় তাহলে কি? সে জিতে যাবে। সে যদি জিতে যায় তাহলে গতি প্রাপ্ত হবে। মানে গতি পাবে। গতি প্রাপ্ত হবে। আর যদি আমার ফ্রিকশন ফোর্সটা বেশি হয়, মানে তুমি যার সাথে পাঞ্জা খেলতেছো তখন সে বেশি শক্তিশালী, তাইলে কি হবে? সে জিতে যাবে। তার মানে কি হবে? সে সে স্থির থাকবে। কি থাকবে সে? সে স্থির থাকবে। এটাই। এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। আর তোমাদের মাথায় যদি এতক্ষণ যা বললাম এইটা থাকে, তাহলে ভাইয়া এই তলের যত কোয়েশ্চেন আসবে, সেটা তুমি নরমালি এসএসসিতে, তোমার এইচএসসিতে বা তোমার ইউনিভার্সিটি লেভেলে যদি ম্যাথ করো, তাহলে তোমার সবসময় এটা কাজে লাগবে। তো আজকে যে কনসেপ্টটা তোমাকে এই পর্যন্ত বুঝালাম, সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আগামী ২-৩ বছর তোমার স্মুথ হয়ে যাবে এই ফ্রিকশনের ক্ষেত্রে। ওকে। এইখানে আমি আরো আলোচনা করতে চেয়েছিলাম যে কিভাবে ভাঙে, ফ্রি বডি ডায়াগ্রামটা তোমাদেরকে আরেকবার ড্র করে দেখাবো যে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা কিভাবে ড্র করবো। তো এখানে আমার আনত তল আছে, তাই না? এখানে তো আমার তল আছে। এর উপর কি আছে? আমার একটা বস্তু আছে। এই বস্তু কি করে? এই বস্তুর ওজন একদম পৃথিবী বরাবর কাজ করবে, যেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এমজি। আর আমার আনত তল কি? একটা থিটা কোণে আছে। এই থিটা কোণে থাকার জন্য আমি দেখব যে তলের একদম লম্ব বরাবর আমি একটা ভর পাবো, আর তল বরাবর একটা ওয়েট পাবো। এইটাকে আমি লিখব ডাব্লু কস থিটা, আর এটাকে লিখব ডাব্লু সাইন থিটা। ওকে, এটা আমার থিটা। আর একদম সারফেসের বিপরীতে লম্ব বরাবর কে থাকবে? থাকবে আমার এন। এন এর জন্য আমি কি পাবো? অপোজিট সাইডে একটা ফ্রিকশন ফোর্স পাবো। এই ফ্রিকশন ফোর্সটা কি? এই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে এফ এফ ইজ ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। এখন যদি বলে যে বস্তুটা ত্বরণ পাবে কিনা বা বেগ পেলে কত বেগ হবে, কত বল হবে, ত্বরণ কত হবে, সেটা আমি কিভাবে বের করব? সেটা আমি বের করব এই ডাব্লু সাইন থিটা মাইনাস এফ এফ। ধরি যে ডাব্লু সাইন থিটা যদি পাঞ্জায় শক্তিশালী বেশি হয়, তাহলে কি হবে? গতিপ্রাপ্ত হবে। এফ এফ যদি বেশি হয় তাহলে কি? স্থির থাকবে। ওটা ইকুয়ালস টু আমরা জিরো ধরবো যদি স্থির থাকে। স্থির থাকলে কি হবে? দুটা জিরো থাকবে। আর যদি স্থির না থাকে তাহলে কি হবে? মানে স্থির যদি না থাকে তাহলে কি হবে? সে হবে অস্থির। ডাব্লু সাইন থিটা মাইনাস, সরি, মাইনাস এফ এফ নট ইকুয়ালস টু জিরো, মানে কোন একটা ভ্যালু থাকবে। এখন ওই ভ্যালুটা আমার কি জানো? ওই ভ্যালুটাকে আমরা লিখি, এই দুটাকে মিলে আমরা লিখতে পারি এফ নেট। এফ নেট ইকুয়ালস টু সামথিং, যেটা হচ্ছে এই দুটা বিয়োগফল করলে আমি এখানে যে ভ্যালুটা পাবো, জিরোর জায়গায় যেই ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমার এফ নেটের ভ্যালু। আর এই এফ নেট ইকুয়ালস টু কি? আমার বস্তুটার যে ভর এম, এ ইজ ইকুয়ালস টু সামথিং। তাহলে আমি ত্বরণ পাবো না? অবশ্যই আমি ত্বরণ পাবো। এ ইজ ইকুয়ালস টু আমার ডিব্বা ডিভাইডেড বাই এম। এইভাবে। তো আমাদের যখন এই টাইপের ম্যাথ থাকবে, আমাদের কিছু স্টেপস আছে। কি কি স্টেপ? একটা স্টেপ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। ২ নম্বর স্টেপ হচ্ছে এফ এফ ইজ ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন, এটা বের করব। এফ এফ ইজ ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন, এটা বের করব। ৩ নম্বর স্টেপ হচ্ছে ডাব্লু সাইন থিটা মাইনাস এফ এফ ভ্যালু দেয় কিনা সেটা বের করব। আর ৪ নাম্বার এই যে ভ্যালুটা, সেটাকে আমরা এফ নেট ইজ ইকুয়ালস টু এই ভ্যালুটা ধরবো। ধরে সেখান থেকে কি পাবো? আমরা এ পেয়ে যাব, বা আমাদের যা দরকার ওয়েট যদি দরকার হয়, ভর কত যদি দরকার হয়, সেটা আমরা বের করতে পারবো।
স্টেপসগুলো কি কি? সবার আগে আমরা এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, যেটা হচ্ছে এইটা। এই যে ড্রয়িংটা, এই পুরো ড্রয়িংটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম। তারপরে যেটা ড্র করব আমরা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্সটা বের করব, যেটা হচ্ছে মিউ ইনটু এন। তারপরে আমরা ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়ালস টু মানে মাইনাস এফ এফ করলে দেখবো যে আমার বস্তুটা গতিপ্রাপ্ত হয় কিনা, মানে আমার নিট ফোর্সটা জিরো নাকি জিরোর থেকে বেশি। যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে আমার বস্তুটা চলতে শুরু করবে। আর যদি না হয় তাহলে কি হবে? তাহলে স্থির আছে। আর যদি মাইনাস হয় তার মানে সে অপর দিকে চলে যাচ্ছে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। আর একটা হচ্ছে এফ নেট ইজ ইকুয়ালস টু সামথিং, এম এ বের করে ফেলবে, এটাই। ওকে, এটা হলো। এইখানে যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের যে কোএফিসিয়েন্ট তার একটা গ্রাফ এখানে। কিসের গ্রাফ? স্ট্যাটিক ফ্রিকশনের গ্রাফ আর কোএফিসিয়েন্টের গ্রাফ। মানে একটা বস্তু তো শুরুতেই চলতে শুরু করে না। একটা বস্তুর উপর যদি তুমি বল প্রয়োগ করো, যেমন একটা ঘাস, ধরো মাটিতে একটা ঘাস আছে। এই ঘাস তুমি ততক্ষণ তুলতে পারবে না যতক্ষণ না এই যে ঘাসটা, সে তো মাটিকে ধরে রাখছে, সে একটা ফোর্স দিয়ে ধরে রাখছে। তুমি যতক্ষণ তাকে তার থেকে বেশি শক্তি প্রয়োগ করবে না, যতক্ষণ ঘাস মাটিকে যে শক্তিতে ধরে রাখছে তুমি সেই শক্তি থেকে বেশি শক্তি দিবা না, ঘাস মাটি থেকে বের হবে না। তার মানে আমার যে বস্তুটা আছে সে তো ভূমিতে একটা ফোর্স দিয়ে, মানে তার ভরের কারণে, তার কিসের কারণে? তার ওয়েটের কারণে সে একটা ফ্রিকশন ফোর্স পাইছে। এই ফ্রিকশন ফোর্স কি করে? তাকে নড়তে দেয় না। তো আমি যদি তাকে নড়াতে চাই, আমাকে সে যেই বল দিয়ে মাটিকে ধরে রাখছে তার থেকেও বেশি একটা বল দিতে হবে। তার থেকেও বেশি বল যদি দেই, মানে সেটা দিতে 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 এই গ্রাফটা যেমন বল দেওয়া শুরু করছে, আমি দিতে 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 সে একটা সময় নড়া শুরু করছে, মানে সে নড়বে নড়বে এমন একটা ভাব। এটা কি বলা হয়েছে? থ্রেশহোল্ড অফ মোশন। ওকে, সে নড়া নড়া একটা ভাব, নড়তে নড়তে হুট করে দেখবো যে গাড়িটা চলতে শুরু করছে, ও চলা শুরু করেছে, আরে ও নড়তেছে, আমার এখন আগের মতো শক্তি খরচ করতে হচ্ছে না। যখন তোমরা সাইকেলে প্যাডেল করো, দেখবা যে মসৃণ কোনো রাস্তায় যখন তুমি চালাবা, বা একদম কেবলই ঢালাই করছে, পিচ দেওয়া রাস্তা, নতুন রাস্তা, ওর উপর যখন চলবা তখন দেখবা যে তোমার সাইকেল চালাতে একটু কষ্ট হচ্ছে। কারণ তখন কি, ফ্রিকশনটা একটু বেশি থাকে। ফ্রিকশনটা কি থাকে? একটু বেশি থাকে। তো তার কারণে তোমার ওখানে চালাতে একটু কষ্ট, তোমার বেশি ফোর্স দিতে হয়। আবার যখন তোমার সাইকেলটা স্পিড পেয়ে যায়, যখন তোমার সাইকেল একদম চলতে শুরু করছে, তুমি একদম রেসার হয়ে গেছো যে হ্যাঁ ভাই সাইকেল চালাবো ধুম, টেনে টেনে টেনে। তো সাইকেল তুমি যখন চালানো শুরু করছো, তো তখন কি হয়েছে? হুট করে তোমার কাছে মনে হচ্ছে যে না, এখন তো আমাকে অল্প বল দিলেও সে চলতে শুরু করছে, মানে সে চলতেছে, আমি আরামসে চালাতে পারতেছে। এটা কি আমার কাইনেটিক ফ্রিকশন। তখন আমার কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, আমি আরো তাড়াতাড়ি চলবে। কাইনেটিক ফ্রিকশন কি? স্ট্যাটিক ফ্রিকশন থেকে কম হবে। স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন। আমি চিহ্নটা অপোজিট করে ফেলছি। কাইনেটিক ফ্রিকশনটা ছোট, স্ট্যাটিক ফ্রিকশনটা বড় হবে। তো এরকমই। তো আমার একটা লিমিট আছে। আমার একটা বস্তু চলার জন্য আমার একটা লিমিট আছে যে কত ফোর্স এপ্লাই করতে পারবো। তার থেকে বেশি যদি আমি ফোর্স এপ্লাই করি, সাথে সাথে ড্রপ করবে, আমার ফ্রিকশনটা ড্রপ করবে আর আমার বস্তুটা চলতে শুরু করবে। এইটাই। এটাই হচ্ছে আমার একটা বেসিক কনসেপ্ট। যদি তোমার এমসিকিউতে বলে যে কাইনেটিক ফ্রিকশন বেশি, মানে যেটা হচ্ছে চলন্ত বস্তুর আ স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি নাকি স্থির বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি? সেইটা। কার বেশি হবে? আমার যে স্থির বস্তুর গুণাঙ্কটা সেটা বেশি হবে। স্ট্যাটিক কোএফিসিয়েন্টটা বেশি হবে। এই পর্যন্ত আমরা যেটা দেখলাম সেগুলো হচ্ছে আমার নরমাল থিওরি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিছু ম্যাথ শুরু করি। আমরা এখন কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমরা কি ম্যাথগুলো বুঝতে পারছো যে পড়াগুলা ঠিক আছে কিনা? নাকি আমি বেশি স্পিড যাচ্ছি? না স্পিড ঠিক আছে? আমাকে একটু জানাও তো। এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা কি স্পষ্ট বুঝতে পারছো? আমাকে একটু এটা যদি জানাতে। ওয়াও! ওকে। উম ভেরি নাইস, ভেরি নাইস। তো আমরা কোশ্চেনের দিকে ফোকাস করি।
এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি। তো কালকে একজন আমাকে প্রশ্ন করছিল যে এই কপি কল টাইপের ম্যাথগুলা দেখতে হবে কিনা? আমি বলব দেখা উচিত অবশ্যই। কেন দেখব না? তো এখানে ম্যাথে আমরা কি দেখতেছি? আমাদেরকে বলা হয়েছে যে P বস্তুর উপরে ঘর্ষণ বল নির্ণয় করো। তো এখানে একটা সিক্রেট মেসেজ দেই। সিক্রেট মেসেজ হচ্ছে ২। যদি কেউ ভিডিও এখন পর্যন্ত দেখো তাহলে আমাকে বইলো যে আমি কত বলছি। সিক্রেট নাম্বার কত? ২। যে এটা বলতে পারবা তার জন্য থাকবে স্পেশাল পুরস্কার। ওকে। তো P বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। তো আমি কি দেখতেছি? এখানে আমার একটা বস্তু আছে। সেই বস্তু একটা সহগ আছে। এই ঘর্ষণ সহগটা কি? এই ঘর্ষণ সহগ হচ্ছে আমার মিউএস। মিউএসটা হচ্ছে আমার ঘর্ষণ সহগ। আর আমার এই যে পি বস্তু এটার ওয়েট দিয়ে দিছে। সে কি হইছে? সে দড়ি দিয়ে ২ টা ভরের সাথে লেগে আছে। একটা হচ্ছে ৬৬ কেজি, একটা ৩০ কেজি। তো দেখেই বোঝা যাচ্ছে যে ৬৬ কেজির বস্তুটা কি করবে? টান দিয়ে ২ টাকেই ধরে আনবে। কারণ এই ২ টা মিলে ওয়েট কত হইছে? ৩২ কেজি। এরা মিলেই ৬৬ র সাথে পারবে না। তো ৬৬ তো আমাকে টান দিয়ে নিয়ে চলে যাবে। তো ঠিক আছে আমাকে কি বলছে প্রশ্নে? তো পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। আচ্ছা পি বস্তু, তাই না? পি বস্তু। পি বস্তু ও শান্তি মতো নিজের মতো করে বসে আছে। কার উপর বসে আছে? আমার এই টেবিলটার উপর বসে আছে ধরি। তার যে ওজন, সে ওজন হচ্ছে ২ কেজি। ভর দেওয়া আছে ২ কেজি। ওজন করতে হলে কি করতে হবে? ওজন করতে হলে 9.8 দ্বারা গুণ করতে হবে। 9.8 দ্বারা গুণ করব। তাহলে ৯ দুগুণ ১৮ ১৯.৬। ওকে 19.6। তোমরা ধীরে, ধীরে আমি বলব যে এখন থেকেই ধীরে, ধীরে আ হ্যান্ড ক্যালকুলেশন শিখতে থাকো। যখন এইচএসএ তে উঠবা, হ্যান্ড ক্যালকুলেশন শিখতে থাকবা। YouTube এ বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায় যে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করা যায়। হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে। ওকে? অ্যাডমিশনে কাজে লাগবে। তারপরে তোমার বিভিন্ন ছোট, ছোট ক্যালকুলেশন তুমি ইজিলি করতে পারবা। হ্যান্ড ক্যালকুলেশন শিখবা। শুরু থেকে যখন শেখা শুরু করবা তোমাদের একটা হিউজ অ্যাডভান্টেজ হবে। তোমরা ইজিলি খুবই দ্রুত এমসিকিউ সলভ করতে পারবে। তোমাদের ক্যালকুলেটরের বাটন চাপতে হবে না। তো আচ্ছা, আমার যে বলটা আছে, এই বলটা কি? একদম ভূমির উপরে তার ভরটা কাজ করতেছে, ভরটা ক্রিয়া করতেছে। তো তার জন্য সে মাটির উপরে একটা ওয়েট দিচ্ছে। এই ওয়েটটা কি করবে? আমরা জানি কনসেপ্ট। সে মাটির উপর যখন বল প্রয়োগ করবে, নিউটনের ৩য় সূত্র বলবে যে, "আমিও মাটি, আমিও তোমার উপর বল প্রয়োগ করব।" সে কি বল প্রয়োগ করবে? সে N বল প্রয়োগ করবে। এই যখন আমি N দেখব, যখনই N আসবে, তখন আমার কি আসবে? ফ্রিকশন ফোর্স আসবে। কারণ আমার ভূমির একটা মিউ-এস আছে। ভূমির কি আছে? মিউ-এস আছে। তাহলে চলো গ বস্তুর পি বস্তুর উপর ঘর্ষণ বল তাহলে কত হবে? আমরা জানি ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। মিউ এস এর ভ্যালু কত? 0.2। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু আমরা পাইছি 19.6। এটা গুণ করলে কত হয় আমাকে একটু জানাও। ওকে, তোমাদের বলার আগে আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেললাম। অ্যান্সার আসে 3.92 নিউটন। ঠিক বলছি তো? আরেকবার চেক করি। 0.2 ইন্টু 19.6। আমি যে ক্যালকুলেটর ইউজ করতেছি সেটা হচ্ছে FX 100 MS 3.92। আশা করি তোমরা যত আপডেট ক্যালকুলেটর ইউজ করতে পারো, যেমন ES প্লাস এগুলো ইউজ করো, যেটা তোমাদের বোর্ড থেকে ইউজ করতে বলা হয়েছে। 100 MS ইউজ করতে পারো, বাট 100 MS ES এর থেকে বা EX এর থেকে স্লো, বা CW থেকে স্লো। তো যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই একটা আপডেটেড ক্যালকুলেটর ইউজ করবা। এটা তোমার পরীক্ষার মধ্যে হিউজ একটা অ্যাডভান্টেজ দিবে। আমার EX ইউজ করে, করে এমন অভ্যাস হইছে যে আমার আর অন্য ক্যালকুলেটর ভালোই লাগে না। আর দুঃখের বিষয় হচ্ছে রিসেন্টলি আমি আমার ক্যালকুলেটর হারাই ফেলছি। আমি জানি না কিভাবে হারাই গেছে। স্যাড। আমি ৪-৫ বছর ধরে চালাচ্ছিলাম। স্যাড।
ওকে, তো পি বস্তুর উপর ঘর্ষণ বল কত? 3.92 নিউটন। ওকে, এটা অ্যান্সার হয়ে গেছে। খুবই ইজি ছিল, খুবই সহজ ছিল। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন বলা আছে যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। তোমার বের করতে হবে যে এই 66 কেজি আর 30 কেজি তো আমাকে টানে রাখছে, আমার নিজের ওয়েট আমাকে ধরে রাখছে, কিন্তু 66 শক্তি এতই বেশি যে একটা না একটা সময় পর আমি পড়েই যাব, আর সে আমাকে একটা ত্বরণ নিজের দিকে টেনে নিয়েই যাবে। এই ত্বরণটা কত সেটা আমার বের করতে হবে। আর আমার বস্তুটা মানে অভিকর্ষ যে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কত? 9.8 বা 9.81, যেটাই লেখো কোনো সমস্যা নেই। এইচএসসিতে ওঠার পরে 9.81 লেখার অভ্যাস করবা, আর এখন 9.8 লেখার অভ্যাস রাখলে কোনো সমস্যা নেই। ইটস অল ফাইন, অল গুড। তো ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। আচ্ছা, চিত্রটা আমি একবার নিয়ে যাই, না এই চিত্রটা আমাদের লাগবে। নিয়ে যাই চিত্র। এই কন্ট্রোল সি, মানে প্র্যাকটিস করবে সে একটা অভ্যাস এসে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। এখন আমি প্রফেশনালি কন্ট্রোল সি কন্ট্রোল ভি চালাইতে পারি। হ্যাঁ, কম্পিউটার চালানো এক্সপার্ট হয়ে গেছি। আমাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। ওকে, তো এখানে আমরা কি দেখতেছি? একটা বস্তু আছে, টেবিলের উপর আছে, 66 কেজির একটা ভর আছে, 30 কেজির একটা ভর আছে। তো আচ্ছা, আমার বের করতে হবে যে আমি কত ত্বরণে বাম দিকে সরে যাচ্ছি। ঠিক আছে, আমরা এখানে বেশ কয়েকটা সিম্পল কনসেপ্ট নিয়ে কাজ করব। তো গ থেকে আমরা কি পাইছি? গ হতে পাই, গ হতে পাই আমার ফ্রিকশন ফোর্সটা এফ এফ ইজ ইকুয়ালস টু 3.92 নিউটন। তো আমরা যদি চিত্র অ্যানালাইসিস করি তাহলে দেখি যে আমার বস্তুটাকে কি করতেছে, আমার এই 66 কেজির ওজনটা নিচের দিকে টেনে নিয়ে যাবে। হচ্ছে কি শুধু 66? অর্থাৎ 66 ইন্টু 9.8, এটা হচ্ছে আমার ফোর্স বা ডাব্লু, ডাব্লু 1। এ বি 30 কেজি, ও কি করতেছে? ও ওকে 30 ইন্টু 9.8 এই ফোর্সে বা ডাব্লু 2 ফোর্সে টানার চেষ্টা করতেছে, তাই না? টানার চেষ্টা করতেছে। তো এদের মধ্যে একজন হচ্ছে বিজয়ী হবে। আবার আমরা বুঝতেই পারতেছি যে এ টান দিয়ে নিয়ে যাবে। তো আমার এই যে পি বস্তুটা, ও এদিকে সরতে থাকবে। ও যখন সরতে থাকবে, ও কি এই মাটির সাপেক্ষে সরছে না? সত্যিই মাটির সাপেক্ষে সরছে। এই মাটির কি আছে? একটা ঘর্ষণ সহগ আছে। ও ভালো মানুষ না। ওর কাজটাই হচ্ছে কেউ যখন কোনো ভালো কাজ করবে, আমি সেখানে বাধা প্রদান করব। ও টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমার ফ্রিকশন ফোর্সটা কি করবে? ডান দিকে কাজ করবে, এফ এফ দিয়ে তাকে বাধা প্রদান করবে যে না তুমি নিয়ে যেতে পারো না, আমি নিয়ে যেতে দিব না, আমি তোমাকে আটকাবই, এরকম। ফ্রিকশন ফোর্স কি করবে? বাধা প্রদান করবে। ওদিকে যাবে, ও ডান দিকে কাজ করবে, মানে সে বাম দিকে যাচ্ছে, 66 কি হাতের বাম দিকে আছে, সে বাম দিকে যেতে চাবে, তোমার ফ্রিকশন ফোর্স ডান দিকে টান দিবে। আবার এই ফ্রিকশন ফোর্সের শত্রু শত্রু ভাই ভাই, চোরে চোরে মাসুদ ভাই, দুজন কি একই দিকে কাজ করবে যে না আমিও নিয়ে যেতে দিব না, আমি আমার দিকে নিব। ফ্রিকশন তুমি আমার দিকে কাজ করছো, চলো দুই ভাই একসাথে কাজ করি, সেরকম। তো ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে এফ নেট বের করতে পারি না? এফ নেট মানে আমাদের কি বলছে যে একটা সময় বস্তুর একটা ত্বরণ থাকবে, কি থাকবে? তার তার একটা ত্বরণ থাকবে। ত্বরণটা কি? মানে এম এ থাকবে একটা, তার একটা এম এ থাকবে। এ কি? একটা ফোর্স থেকে আসবে। কি ফোর্স সেটা? এফ নিট ফোর্স। নিট ফোর্স মানে এম নিট টোটাল যে ওয়েট ইন্টু এ। এফ নেটটা কি? এফ নেট মানে হচ্ছে আমার কত ফোর্স কাজ করছে। আচ্ছা, আমাকে একটু সময় দাও তো।
হ্যালো, হ্যালো। আ ধৈর্য ধরার জন্য সবাইকে ধন্যবাদ। আমার একটু ইমার্জেন্সি চলে এসেছিল। ওকে, তো আমরা কোথায় ছিলাম? তো এখানে ছিল হচ্ছে হতে আমরা পাইছি ফ্রিকশন ফোর্সটা। এটা হচ্ছে 3.92 নিউটন, যেটা আমরা বের করছি। আর কি হইছে? বাম দিকে আমার এই বস্তুটা 66 ইনটু 9.8 ওয়েটে কাজ করতেছে। ডান দিকে আমার 30 কেজির ওয়েটটা কাজ করতেছে। আবার আমার বস্তুটা যে 2 কেজির বস্তুটা সে কি করতেছে? সে তো একটা সারফেসের উপর আছে, একটা তলের উপর আছে। তলের উপর থাকার কারণে সে কি? ও বাম দিকে যেতেছে। আমার 66 কেজির যেই বস্তুটা, এই বস্তুটা সে কি করছে? সে বাম দিকে টেনে আনছে। আর বি বস্তুটা ডান দিকে টেনে নিয়ে যাচ্ছে। এর যেহেতু শক্তি বেশি, তার যেহেতু ওয়েট বেশি, মানে এমজিটা বেশি, সে তার দিকে টেনে আনতে পারবে, টানে আনতে পারবে। তো যখন সে টানে আনবে, আমার যে টেবিলটা বা যে সারফেসটা, সে কি করবে? সে অপোজিট সাইডে ফ্রিকশন ফোর্সটা দিবে। আর আমার এই 30 কেজিও কি ফ্রিকশন ফোর্সের সাথেই কাজ করতে থাকছে। আর আমরা তো ভাই আমরা একই দিকে কাজ করি। তো এই এর বিরুদ্ধে আমার ইফেক্টটা কাজ করতেছে। তো তখন ও যে নড়ছে, ও নড়ার জন্য তার একটা অ্যাক্সেলারেশন আছে, মানে ত্বরণ আছে। এই ত্বরণটার জন্য আমরা এম এ লিখতে পারি। আর যেখানে এম এ আছে সেখানে অবশ্যই আমার ফোর্স আছে। যেখানে মাস এবং অ্যাক্সেলারেশন আছে বা ভর এবং ত্বরণ আছে, সেখানে আমার বলও আছে। তো ঠিক আছে, এফ নেটটা কি? এফ নেট মানে হচ্ছে আমার একটা সিস্টেমে বা এই যে চিত্রতে যত ফোর্স আছে সবার দিক সহ যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে যেইটা আমার থেকে যাবে সেটাই হচ্ছে আমার নিট ফোর্স। ওকে, সেটা কি আমার নিট ফোর্স বা একদম লব্ধি বল, যেটাকে আমরা লব্ধি বল বলি। তো ঠিক আছে, আমরা এখন ভ্যালুটা বসে কি কি আছে আমি দেখতেছি। আমার W1টাকে আমি প্লাস ধরি ধরি হচ্ছে 66 × 9.8 শক্তি বেশি ও প্লাস, তাহলে কি সে 66 × 9.8। এই একটা এই একটা ফোর্স। এই ডাব্লুগুলো কি? ডাব্লু কিন্তু শুধু ওজন না, এগুলো কি একটা ফোর্স বলতে পারো, তোমরা একটা ফোর্স বলতে পারো বা বল বলতে পারো। এটা কি মাটির উপর ধরতি কা বোঝ, ধরতির উপর বল, ওইরকম। 66 × 9.8। ওকে, আমরা প্লাস ধরছি কারণ সে নড়াতে পারছে। সে নড়াতে পারছে জন্য অ্যাক্সিলারেশনটা আছে। মাইনাস তার বিরুদ্ধে কে কে কাজ করতেছে? আমার বিরুদ্ধ পার্টি হচ্ছে ফ্রিকশন ফোর্স আর এই W2। এই দুটো হচ্ছে আমার বিরুদ্ধ পার্টি। এই দুজন আমাকে দেখতে পাচ্ছে না। তার মানে কি তারা আমার বিরুদ্ধে কাজ করবে সবসময়। মাইনাস FF মাইনাস 30 × 9.8 ইজ ইকুয়ালস টু কত? এখানে এখন এই সিস্টেমের মধ্যে কি হইছে? সিস্টেমের মধ্যে কি শুধু পি বস্তুটা নড়তেছে বা শুধু বি বস্তু নড়তেছে বা শুধু এ বস্তু নড়তেছে? না, আমার তিনোটা বস্তুই একদম সমান বেগে সমান ত্বরণে চলে যাচ্ছে। তিনজনই কি করতেছে? সমান ত্বরণে চলে যাচ্ছে। মানে এখানে তিনটা বস্তুরই ভর আছে। তিনটা বস্তুরই ভর আছে। তাহলে আমি তিনটা বস্তুকে এক করে দিই। এক করে দিই মানে কি? তিনটার ভর আমি যোগ করে দিই। তাহলে বড় বস্তু এ এর ভর কত? 66 কেজি। 66 কেজি। এই যে ইকুয়ালস টু এম এ আছে না? এই এম নিটটা যেটা, সেটা এখন আমি লিখতেছি। এম নিট মানে সবগুলা সিস্টেমে যারা নড়তেছে তারা মিলে হচ্ছে আমার এম নিটটা তৈরি করবে। 66 প্লাস 30 প্লাস 2 ইন্টু এ কত? এ আমার বের করতে হবে। আমার কত ত্বরণ তৈরি হয় সেটা আমার বের করতে হবে ইন্টু এ। ঠিক আছে, আমরা এখন মান বসিয়ে দিই। 66 × 9.8 মাইনাস এফএফ এর ভ্যালু কত? 3.92 মাইনাস 30 × 9.8 ইজ ইকুয়ালস টু 66 যোগ 30 96 যোগ 2 98। 98 ইন্টু এ, বা আমি একে ফ্রি করতে চাই, মানে একে আমি স্বাধীন রাখতে চাই। এ তুমি বাম দিকে চলে আসো। 98 এ ইজ ইকুয়ালস টু 66 × 9.8। আমি এখানে কি করবো জানো? আমি এখানে 9.8 কমন নিয়ে নিব। 9.8 কমন নিয়ে নেব। আচ্ছা, আমি করে দেখাই। 66 ইন্টু 9.8 মাইনাস 30 ইন্টু 9.8 মাইনাস 3.9। আমি কি করলাম? আমি ডান দিকেরটা বাম দিকে লিখছি, বাম দিকেরটা ডান দিকে লিখছি। বা 98 এ ইজ ইকুয়ালস টু, এই যে এখানেও 9.8 আছে, এখানেও 9.8 আছে। এখানে না থাক, ওকে আমি হিসাবে নিব না, বাইরে থাক। 9.8 কমন নিলাম। 66 মাইনাস 30 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কেন পারবো না? মাইনাস 3.9 ও আলাদা, ও আমাদের পৃথিবীর বাইরে থাকে। বা 98 এ ইজ ইকুয়ালস টু 9.8 ইন্টু 66 থেকে 30 বাদ দিলে কত? ভেরি বেসিক কোয়েশ্চেন, 36 মাইনাস 3.92। বা ত্বরণ কত হবে?
9.8 into 36 minus 3.92 divided by 98. তো চলো তোমরা ক্যালকুলেট করো, আমিও ক্যালকুলেট করি। কত হয়? 9.8 into 36 minus 3.92, আগে বিয়োগ করে নিলাম, ভাগ 98, 8 লিখে ফেলছি, 98 করলে কত আসে? a is equals to 3.56, এর মান কত? 3.56। ওকে, এই 3.56 কে এখন আমার কি করতে হবে? এই 3.56 কে আমার অভিকর্ষের ত্বরণের সাথে তুলনা করব। তুলনা করে আমি কি বলবো? তাহলে a is less than g, গ্র্যাভিটি থেকে সে ছোট। এইভাবে তুলনা করতে পারো, আবার a ডিভাইডেড বাই g করতে পারো, মানে 3.56 ডিভাইডেড বাই 9.8 কত আসে? 3.56 divided by 9.8 is equals to 0.363, বা a is equals to 0.363 into g। তার মানে a হচ্ছে g এর 0.363 গুণ, এরকম। তো আমরা গুণ দিয়েও পার্থক্য দেখাতে পারো বা তুলনা করতে পারো, অথবা এই যে লেস দেন গ্রেটার দেন দিয়েও পার্থক্য দেখাতে পারো। আমি লেস দেন গ্রেটার দেনই প্রিফার করবো, কেন আমি অত ক্যালকুলেশন করবো, যেহেতু গুণ বলা নাই, কত গুণ বৃদ্ধি পাইছে বলা নাই, তাই লেস দেন। ওকে, হয়ে গেছে, শেষ। ত্বরণ আমার মাধ্যাকর্ষণ, মানে আমার বস্তুর ত্বরণ মাধ্যাকর্ষণ ত্বরণের থেকে কম। তোমরা ম্যাথটা বুঝতে পারছো নাকি আমি আরেকবার এক্সপ্লেন করবো? বাবুরা, ওকে, ধরে নিই সবাই বুঝতে পারছে, কোনো কোয়েশ্চেন নাই, কারো কোনো কথাবার্তা নাই। ওকে, দেখি কারো কোনো প্রশ্ন আসলে উত্তর করা হবে। কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন্স? এই টাইপের ম্যাথ আমি দেখলাম সচরাচর, লাইক কপাল যদি একান্তই খারাপ থাকে, দুর্ভাগ্য তোমাকে পেয়ে বসেছে, তাহলে দেখবা তোমার বোর্ড কোয়েশ্চেনে এরকম কপি কলার একটা ম্যাথ চলে আসছে। তো আমি আশা করি এই ম্যাথটা দেখার পরে তোমাদের কপি কলার জাতীয় ম্যাথ নিয়ে প্রবলেম হবে না। কারণ কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আমরা ফ্রিকশন ফোর্সটা বের করব, তারপর আমরা দেখব, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপটা কি? স্টেপটা হচ্ছে কত ফোর্স কাজ করতেছে, মানে সবগুলো ফোর্স, সব ফোর্স বের করবো, সব ফোর্স কত, কি কি ফোর্স আছে বের করব। 3 নম্বরে আমরা এফ নেট ইজ ইকুয়ালস টু এম এ ধরে নিব। এটা কখন? যদি ত্বরণ সৃষ্টি হয়। যদি ত্বরণ সৃষ্টি না হয়, যদি স্থির থাকে, তখন কি হবে জানো? এফ নেট ইজ ইকুয়ালস টু 0, এরকম। যদি স্থির থাকে তাহলে এফ নেট বা লব্ধ বল আমার শূন্য হবে, আর যদি 0 না হয় তাহলে আমার একটা ত্বরণ থাকবে, এফ নেট ইজ ইকুয়ালস টু এম এ। এখান থেকে কি করব? 4 নম্বরে আমি প্লাস আর মাইনাস, মানে দিক বিবেচনা করে সকল বলের একটা লব্ধি নিব, মানে যোগ বিয়োগ করে দেব। যোগ বিয়োগ করে ইজ ইকুয়ালস টু এম এ। এমটা কি? যত বস্তু আছে, বা একটা বস্তু থাকতে পারে বা অনেকগুলো বস্তু থাকতে পারে, সেগুলো যোগফল ইনটু এ। স্টেপ 5 কি? এর ভ্যালু আমরা বের করে ফেলবো। ধাপগুলো মনে রাখবা, ম্যাথগুলো করতে ইজি হবে। তোমরা প্রত্যেকটা ম্যাথকে ভাঙবা, নিজের মতো ভাঙবা, যে আচ্ছা এই ম্যাথে এই স্টেপের পরে এই স্টেপ করছে, এই ধাপের পরে এই ধাপ করছে, কি করছে না করছে, একদম একটু মাথায় রেখে অ্যানালাইজ করবা। মনে করবো যে তুমি ইঞ্জিনিয়ার, তোমার কাজ হচ্ছে প্রবলেম সলভ করা। আমিও একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং করছি এবার। ওকে, তো এটা নিয়ে চিন্তা করবা। এইভাবে তোমরা ভেঙে ভেঙে চিন্তা করবে। যখন ভেঙে ভেঙে চিন্তা করবা, দেখবা যে তোমার সামনে যেই প্রবলেমটাই দেওয়া হোক না কেন, ভেঙে ভেঙে চিন্তা করার কারণে তুমি একটা বড় সমস্যাকে অনেক ছোট করে দ্রুত সলভ করতে পারতেছো। তো বি দ্যাট ইঞ্জিনিয়ার। ওকে, 2 নম্বর কোয়েশ্চেন কি? 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করে এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল 0.5 নিউটন। আচ্ছা, আমি কল্পনা করি কি আছে, একটা খেলনা গাড়ি আছে, খেলনা গাড়ির ওজন দিয়ে দিচ্ছে 3.92, মানে আমার জি গুণ করতে হচ্ছে না, জি গুণ করা অবস্থায় আছে। কেন আছে? দেখো এখানে নিউটন লেখা আছে, আবার এখানে ওজনের কথা বলা আছে, ভর নাই, ওজন লেখা আছে আর নিউটন আছে, তার মানে আমার 9.8 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। আচ্ছা, এখন এই খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করে এটা একটা ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতেছে।
ঘর্ষণ বল আমার 0.5 নিউটন। ওকে, আমরা এটা ভিজুয়ালাইজ করি যে এই আমার তল আছে, ওকে, এটা আমার তল, এই তল আমার গাড়িটা আছে, এই গাড়ির উপরে তুমি বা আমি বল প্রয়োগ করতেছি, খুব বল প্রয়োগ করতেছি, এত বল প্রয়োগ করতেছি যে এর ত্বরণটা 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেছে। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে, আমার ত্বরণটা কত হয়েছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এর ঘর্ষণ বল যেটা, ঘর্ষণ বল মানে হচ্ছে এই যে তল থেকে বিপরীত দিকে কাজ করবে, আমার বল যেদিকে কাজ করবে আমার ঘর্ষণ সবসময় তার বিপরীতে কাজ করবে। আর আমার বল এদিকে কাজ করতেছে, তার মানে আমার ঘর্ষণ বল অপোজিট সাইডে কাজ করতেছে। আর এই ঘর্ষণ বলের মান কত দেওয়া আছে? 0.5 নিউটন। মানে এই ফোর্সের জন্য আমি ত্বরণ পাচ্ছি, আবার এই ফোর্সের বিপরীতে আমার একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। গ নাম্বার কোশ্চেন, গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তার মানে আমি এই যে এফ এর ভ্যালু কত হবে? খুবই সুন্দর। তো আমার কি দেওয়া আছে? এই বস্তুটার ওয়েট দেওয়া আছে, কি দেওয়া আছে? ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা জানি এমজি। তাহলে আমার বস্তুর ভরটা কত? বস্তুর ভরটা কত বলো তো? বস্তুর ভরটা হবে এম ইন্টু এম ইকুয়ালস টু ডাব্লিউ বাই জি, যেটাকে বাম দিকে পার করেছি। তাহলে ডাব্লিউর ভ্যালু কত দেওয়া আছে? এই যে 3.92 ডিভাইডেড বাই 9.8। আমি কেন করতেছি আমি জানি না, আল্লাহ জানে। তোমার কি মনে হয় কেন করতেছি? একটু পরে আমরা দেখবো যে আমরা কেন করতেছি, আমরা কেন ভর বের করতেছি। ওকে, যদি আমরা এই ভ্যালুটা বের করি, ক্যালকুলেট করি, আমরা কি করতেছি? 3.92 ডিভাইডেড বাই 9.8। আমরা কেন ত্বরণটা নিচ্ছি জানো? মানে ওয়েট থেকে ভরটা বের করতেছি বা ওজন থেকে ভর কেন নিচ্ছি? মানে এই যে ত্বরণটা হয়েছে না, এই যে ত্বরণ, এই ত্বরণের জন্য আমার একটা এম এ আছে। যখন ত্বরণ দেখবো আমরা একটা এম এর কথা চিন্তা করবো যে হ্যাঁ আমার একটা এম এ আছে। এমটা কি? ফোর্স। এফ অন্তরী। কারণ কি জানো? এই ফোর্সটা তাকে 0.5 মিটার পার সেকেন্ডে আগায় নিয়ে যাচ্ছে। এই ফোর্স, এই এফ আর এই এফ কি সমান কিনা তোমরা আমাকে একটু বলো। জাতির কাছে আমার প্রশ্ন যে আমার এই F1 আর যে বলটা আমি বাস্তবে দিচ্ছি আর যে বলের জন্য আমার বস্তুটা গতিশীল হচ্ছে, সেই দুইটা বল সমান কিনা, সেই প্রশ্নটা আমি জাতির কাছে করতেছি। তোমরা উত্তর দাও যে এই দুইটা বল সমান নাকি না। যে বলের জন্য ত্বরণ প্রাপ্ত হচ্ছে আর যে বলটা আমি বস্তুর উপর ক্রিয়া করতেছি, সেই দুইটা বল কি সমান কিনা, এই প্রশ্নটার উত্তর দাও। ওকে, হ্যাঁ, কোনো উত্তর নাই। তো আমি বলি উত্তর হচ্ছে যে না, দুইটা সমান না। না, দুইটা কখনোই সমান না। কারণ হচ্ছে আমি প্রকৃতপক্ষে যে বলটা দিচ্ছি বা আমার যে এফটা দিচ্ছি, এফটাকে আমার দুইটা কাজ করতে হচ্ছে। একটা কাজ হচ্ছে সে ত্বরণ তৈরি করতেছে। সে কি করছে? সে ত্বরণ সৃষ্টি করছে। আরো একটা কাজ যে সেটা করছে সেটা হচ্ছে সে যে তলের বাধার বিরুদ্ধে কাজ করছে। তলের বাধার বিরুদ্ধে কাজ করছে। এইটা করে সে কি করছে? মানে তার যে প্রকৃত যে বলটা সেটা দুইটা ভাগে ভাগ হইছে। সে একটা দিয়ে ত্বরণ সৃষ্টি করছে, সেই ত্বরণ কত? 0.5। আর একটা কাজ সে করছে যে সে তলের বিরুদ্ধে কাজ করতেছে। তো সেই তলের বিরুদ্ধে কত কাজ করতেছে আমরা বের করছি। যে সে তলের বিরুদ্ধে 0.5 নিউটন কাজ করতেছে। এখন আমার বের করতে হবে যে সে কত বল নিয়ে সে ত্বরণ সৃষ্টি করছে। আমরা যদি সেই F1 টা পেয়ে যাই, তাহলে এই দুইটা ভাঙ্গা ফোর্সকে আমরা যদি জোড়া লাগাই, তাহলে কি আমরা প্রকৃত বলটা পাবো। আমরা এই জন্য ভরটা বের করছি, যাতে যে ত্বরণটা তৈরি হয়েছে এই ত্বরণের জন্য আমার কত ফোর্স ভাগ হয়েছে, মানে আমার টোটাল ফোর্সটা দুই ভাগে ভাগ হয়েছে।
একটা হচ্ছে ত্বরণের ভাগ, একটা ত্বরণের বিরুদ্ধে ভাগ। ত্বরণের বিরুদ্ধে যে ভাগটা আছে ফোর্সটা, সেটা আমরা বের করছি। ত্বরণের জন্য কোন ফোর্সটা আছে সেইটা যখন আমরা বের করব, এই দুটা যোগ করলেই আমরা আমাদের প্রকৃত ফোর্সটা পেয়ে যাব। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আমার ভরটা কত হিসাব করলাম। হিসাব করে দেখি যে আমার ক্যালকুলেশন আসে 0.4 কি হবে, কেজি হবে। ইউনিটের ক্ষেত্রে সম্পূর্ণরূপে সাবধান থাকবা, ইউনিট যাতে কখনোই ভুল না হয়। ঠিক আছে, আমি এমটা পাইছি, তাহলে আমি F1টা পাবো অবশ্যই। F1 কত? F1 সমান m। মাস কত পাইছি বা ভর কত পাইছি? 0.4। ত্বরণ কত? ত্বরণ দিয়ে দিচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু 0.5। তাহলে আমার ফোর্স কত দিতেছে? 0.4 ইনটু 0.5 ইকুয়ালস টু 0.2 নিউটন। আমার 0.2 নিউটন অ্যাপ্লাই হয়েছে। F1 কত আসছে? 0.2 নিউটন। আর আমার Ft ইজ ইকুয়ালস টু 0.5 নিউটন। তাহলে আমার আসল F অ্যাপ্লাইড, আচ্ছা অ্যাপ্লাইড নাই দেখি, F আসল F ইজ ইকুয়ালস টু F1 প্লাস F বাই F2। F1 কত? 0.2, FF কত? 0.5। তাহলে আমি প্রকৃত কত বলতেছি? 0.7 নিউটন। এটা হচ্ছে আমার গয়ের উত্তর, যে আমার গাড়ির উপর প্রযুক্ত বল হচ্ছে, গাড়ির উপর প্রযুক্ত বল 0.7 নিউটন। বুঝতে পারছো? আমার গাড়ির উপরে আমি 0.7 নিউটন বল প্রয়োগ করছি। পরের যে কোশ্চেন, সেটা হচ্ছে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? আচ্ছা, আমরা জানি যে যখন ঘর্ষণ আছে আমার ত্বরণ কত? আমার ত্বরণ 0.5। আমার বের করতে হবে যদি ঘর্ষণ না থাকতো আমার ত্বরণ কত হতো। এটা হচ্ছে ঘ নাম্বার। আমরা কি জানি? ঘর্ষণযুক্ত ত্বরণ কি জানি? ঘর্ষণযুক্ত ত্বরণ সমান সমান, এটা A1 ধরি, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং ঘর্ষণ মুক্ত ত্বরণ কত? ঘর্ষণ মুক্ত ত্বরণ, ঘর্ষণ মুক্ত ত্বরণ A2 ইজ ইকুয়ালস টু কত আমরা বের করব। তো কি আছে? ত্বরণের পরিবর্তন বের করতে হবে। আমরা কি পাইছি গ থেকে? গ থেকে পাইছি যে আমি 0.7 নিউটন অ্যাপ্লাই করছি। গ হতে আমার F অ্যাপ্লাইড ইজ ইকুয়ালস টু 0.7 নিউটন, তাই না? আরো একটা জিনিস আমরা পাইছিলাম, আচ্ছা আমার বস্তুর ভর, ভর কত? 0.4 কেজি। আর m ইজ ইকুয়ালস টু 0.4 কেজি। মানে যদি ঘর্ষণ না থাকে তাহলে আমার যে F ফোর্সটা প্রথম দিকে কি হয়েছিল, ও একটা ত্বরণ সৃষ্টি করছিল আর একটা ঘর্ষণের বিরুদ্ধে কাজ করছিল। এখন কি হবে? এখন তো ঘর্ষণ নেই, তার মানে এটা কাজ করবে না, সে ডিরেক্ট ত্বরণ হতে পারবে। তার মানে আমি ডিরেক্ট F অ্যাপ্লাইড ইকুয়ালস টু m ইন্টু a লিখতে পারি। F ইজ ইকুয়ালস টু m লিখতে পারি। আমার F অ্যাপ্লাইড কত? 0.7। আমার ভর কত? আমার ভর হচ্ছে 0.5। আমার ত্বরণ বের করতে হবে, বা ত্বরণ আমি এটাকে অপর সাইডে লিখতে পারি 0.5 ইন্টু a, বা চাইলে তুমি ডিরেক্টলি এটাকে a ইজ ইকুয়ালস টু 0.7 বাই 5 লিখতে পারো। 0.5 কষ্ট 0.7 এভাবে লিখতে পারি। অতএব a ইজ ইকুয়ালস টু 0.7 ডিভাইডেড বাই 0.5 কত হয়? ক্যালকুলেট 0.7 ডিভাইডেড বাই 0.5 ইজ ইকুয়ালস টু 1.4। আমার কাছে আসতেছে 1.4। আমি ঠিক করলাম? উপস, ছোট্ট ভুল হয়ে গেছে। এখানে হতো 0.4, 0.4, 0.4। ওকে, 0.4। তাই তো বলি সামথিং ফিলস অফ। 0.7 ডিভাইডেড বাই 0.4 ইজ ইকুয়ালস টু 1.75। এটা কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমি ঘর্ষণ মুক্ত ত্বরণ পাচ্ছি 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ত্বরণের কি পরিবর্তন হবে? ত্বরণের পরিবর্তন হবে হচ্ছে পরিবর্তন কত? 1.75 মাইনাস 0.5 ইজ ইকুয়ালস টু 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই অ্যান্সার। যে আমার পরিবর্তন হয়েছে 1.25 মিটার স্কয়ার। মানে এখানে আমরা কি করছি? আমরা এখানে যেটা দেখছি যে ঘর্ষণযুক্ত ত্বরণের জন্য
আমার কত ত্বরণ ছিল? আমার ত্বরণ হয়েছে ঘর্ষণ থাকার কারণে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার কোশ্চেনে ছিল। তো গ নাম্বার থেকে আমি বস্তুটার ভরও পাইছি। আমি আবার যে কতটা ফোর্স দিচ্ছি, সত্যি কত ফোর্স দিতে হইছে সেটা দেখছি। তো যদি ঘর্ষণ না থাকে তাহলে আমার যে সত্যি ফোর্স সেটা কি করবে? সেটা ডিরেক্ট ত্বরণ হয়ে যাবে। তাকে ঘর্ষণের দিকে কোনো শক্তি ব্যয় করতে হচ্ছে না। তার মানে ওই ফোর্সের জন্য আমি একটা অ্যাক্সেলারেশন পাবো বা ত্বরণ পাবো। ওই ত্বরণটা বের করে নিলাম। সেই ত্বরণটা দিয়েই মনে করো যে আমি এখন বললাম যে ওকে 1.75 মাইনাস 0.5 ইজ ইকুয়ালস টু 1.25। আমার পরিবর্তন কত? 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি তোমরা ম্যাথটা বোঝো রেসপন্স করো। ওকে, কোনো রেসপন্স নেই। ধরে নিই তোমরা বুঝে গেছো, না বুঝলেও রিপিট করবা বা আমাকে প্রশ্ন করবা। 3 নম্বর প্রশ্ন বলে যে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হয়েছে। তো এরপর প্রযুক্ত বল অপসারণ করে দিলাম। তো ট্রলিটির উপরে আমার প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। আর বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা সেটা আমার গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো ঠিক আছে, সলভ করে দেখি কি আছে। আমাকে কি দেওয়া আছে? একটা ট্রলির ওজন দিচ্ছে 196 নিউটন, বস্তা সহ দিচ্ছে, আমি টেনশন করবো না, যেহেতু নিউটন ওজন একদম ডিরেক্ট দিয়ে দিচ্ছে, আমার 9.8 দিয়ে গুণ করতে হবে না। বা যদি আমি ভর চাই তাহলে আমি 9.8 দিয়ে যদি ভাগ করি আমি ভরটা পেয়ে যাবো। ট্রলিটা কি করছে? 2 নিউটন ঘর্ষণযুক্ত, মানে ঘর্ষণটা দিয়ে দিচ্ছে। ঘর্ষণ বল F ইজ ইকুয়াল টু 2 নিউটন। কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দ্রুত, মানে আমার এই টি দিয়ে দিছে, এস দিয়ে দিছে, এখানে কি দিয়ে দিছে? এফ দিয়ে দিছে, এখানে আমার ডাব্লিউ দিয়ে দিছে। ওকে, তো ট্রলিটার উপর প্রযুক্ত কত বল হয়েছে, মানে ওই যে এফ নেটটা যেরকম ভাবে বের করছে সেটাই। তো তার ট্রলিটার যদি ওজন 196 নিউটন হয় তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি? এমজি ইজ ইকুয়ালস টু 196। তাহলে ট্রলিটার ভর কত? 196 ভাগ 9.8 কত হয়? ক্যালকুলেটরে দিয়ে হিসাব করি দেখি। 196 ভাগ 9.8, মানে ক্যালকুলেটরটা হারায় যে দুঃখ। হ্যাঁ, ওইটাতে আমার হাত একদম ফাস্ট ছিল। ওকে, এটা হচ্ছে 20 কেজি। তো ভর পেয়ে গেছে, ট্রলির ভর পাইছে। এখন আমার কি লাগবে? আমরা ওই আগের ম্যাথটা যদি একটু মনে করি তাহলে মনে আছে আমরা বল বের করার জন্য এফ ইজ ইকুয়ালস টু এম এ জানতাম। আমার এইটা দরকার, আমার ত্বরণটা দরকার। তো এখানে আমার ওই ত্বরণ বের করার জন্য ইনফরমেশন দেওয়া আছে কিছু, যে আমার টি সেকেন্ড 50 মিটার। ওয়াও, খুবই ভালো, খুবই ভালো। আমি এখানে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার ইকুয়েশন যদি ইউজ করি তাহলে কি আমি ত্বরণটা পেয়ে যাব। এখানে বলা হয়েছে ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে নিয়ে গেছি। 10 সেকেন্ডে কি করছি? 50 মিটার দূরত্বে নিয়ে গেছি। মানে জিরো ছিল, জিরো থেকে আমি নিয়ে গেছি, স্থির বলা নেই। তারপরে কি বলা আছে? 10 সেকেন্ডে বলা আছে, এ বলা আছে। যেহেতু যেহেতু এ বলা আছে মানে ধরি যে ও আগে স্থির ছিল, এখন সে 50 মিটার পার করেই ফেলছে নাকি। তো আমি তোমাদেরকে কয়েক সেকেন্ড দিলাম, তোমার বলো দেখি আমার ত্বরণ কত হবে। তুমি ক্যালকুলেট করো ত্বরণ কত হবে। কে তোমাদের এত বেশি দেরি লাগার তো কথা না। তোমাদের কি করতে হবে জানো?
তোমাদের বিভিন্ন ক্যালকুলেটর ট্রিক্স শেখা উচিত। কি শেখা উচিত? ক্যালকুলেটর ট্রিক্স, যে ইকুয়েশনগুলা ক্যালকুলেটর দিয়েও সলভ করা যায় সেগুলা। তো আমরা এস কি দেওয়া আছে 50 মিটার, ইউ ধরছে 0, হাফ ইন্টু এ ইন্টু টি এর হলো কত 10 সেকেন্ড 10 স্কোয়ার, আর 10 10 100, 100কে 2 দিয়ে ভাগ করলে কত 50, 50 ভাগ 50 কাটাকাটি, এর হলো কত 1 মিটার পার সেকেন্ড। এই দেখো মুখে মুখে হিসাবে গেল পার সেকেন্ড, পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড লিখবো, আমাকে দিতে হবে 00, এ ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমি ত্বরণ পাইছি। তার মানে এই যে যখনই ঘর্ষণ দেওয়া আছে না, তার মানে কি আমার যে অ্যাপ্লাইড ফোর্স সে দুইটা ভাগে ভাগ হইছে। একটা হচ্ছে সে ত্বরণ তৈরি করছে, কি তৈরি করছে ত্বরণ তৈরি করছে, আর একটা ঘর্ষণে ব্যয় হইছে। তো এই ত্বরণ আমি পাইছি। ত্বরণের জন্য আমার ফোর্স এখন কত? ত্বরণের জন্য আমার ফোর্স F1 = m * a। m এর হলো 200, a এর হলো 1 সমান 20 নিউটন। ত্বরণে কত খরচ হইছে? ত্বরণে FF, ত্বরণে আমার খরচ হইছে সম্পূর্ণরূপে এই যে দেওয়া আছে 2 নিউটন ঘর্ষণ, 2 নিউটন। তাহলে আমি মোট কত বল প্রযুক্ত করছি? আমার F অ্যাপ্লাইড বা F টোটালি, অ্যাপ্লাইড লিখলে মনে করবে যে হ্যাঁ কাজ করছে, কাজ তো করে নাই। F টোটালি, F অ্যাপ্লাইড এর জায়গায় তোমরা যদি F টোটাল ইউজ করো বেশি ভালো হবে। F টোটাল = F1 প্লাস FF। F1 এর হলো 20, FF এর হলো 2, দুটা মিলে 22 নিউটন। ওকে, এটা आंसर। এটা আমার গ, যে ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান কত? 22 নিউটন। পরবর্তী প্রশ্ন, যে বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা। তার মানে আমি যে এই 22 নিউটন অ্যাপ্লাই করলাম, এই 22 নিউটন অ্যাপ্লাই করার কারণে আমার বস্তুটা 600 মিটার দূরে যায় কিনা। 10 সেকেন্ড পরে আমি কত দূর যাব, মানে আমার দেখতে হবে যে 10 সেকেন্ড পর্যন্ত আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তাই না? 10 সেকেন্ড পর্যন্ত আমি ফোর্স অ্যাপ্লাই করছি। 10 সেকেন্ড অ্যাপ্লাই করার পরে আমি ছেড়ে দেব। 10 সেকেন্ড দেওয়ার পরে আমি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি দেখব যে সে সেখান থেকে 600 মিটার গেছে কিনা। চলো আমরা ম্যাথটা সলভ করি। আমরা কি জানি? আমরা জানি আমার ট্রলিটার ভর আছে 20 কেজি। তারপরে আমাদের ফ্রিকশন ফোর্স Fk, বা যেটা ধরে FF ধরি, আমি FF ধরি বা Fk, যেভাবে তোমার লিখতে ভালো লাগে, ইজ ইকুয়ালস টু কত দেওয়া ছিল? 2 নিউটন। আমরা ত্বরণ কত বের করব? ওকে, এখন ওকে আমরা বের করি। 10 সেকেন্ড পর আমার বেগ কত হবে? 10 সেকেন্ড পর বেগ আমার কত হবে? 10 সেকেন্ড পর আমার বেগ হবে v = u + at, তাই না? u এর হলো ছিল 0, 0 প্লাস ত্বরণ আমরা কত পেয়েছিলাম? ত্বরণ a = 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? হ্যাঁ, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ আমরা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছি, তাহলে 1 ইনটু t এর হলো কত? 10। তার মানে 10 সেকেন্ড পর আমার ভেলোসিটি হবে 10 মিটার পার সেকেন্ড। এখন এই ভেলোসিটিটা নিয়ে আমার কি করতে হবে? আমার একটা সময় পরে আমার ভেলোসিটিটা হয়ে যাবে 0। এখন সে কিভাবে 0 হবে? তার উপর তো একটা বন্ধন কাজ করবে, তাই না? সে কি? তার উপর যদি এই বল প্রয়োগ না করা হয়, একটা সময় সে, মানে নরমালি নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যদি কোনো বাধা না থাকে তাহলে কি হবে? তাহলে সে সবসময় চলতে থাকবে। কিন্তু সে তো একটা সময় থেমে যাবে। কেন থামবে? সে থামবে কারণ সে যে তলের উপর দিয়ে যাচ্ছে তার একটা ঘর্ষণ বেগ, মানে ঘর্ষণ রয়েছে। মানে ঘর্ষণ বলের কারণে সে বাধাপ্রাপ্ত হচ্ছে। এই ঘর্ষণ বলটা কত? এই ঘর্ষণ বল আমরা পাইছি 2 নিউটন। মানে এই 2 নিউটনের জন্য আমি আস্তে আস্তে থামবো, আস্তে আস্তে থামবো। আস্তে আস্তে থামার মানে কি? আমার একটা বন্ধন থাকবে। বন্ধনটা আমরা বের করব। এফটা কি? এটা আমার ফোর্স না? যে কোনো ফোর্সের জন্য আমরা একটা ইকুয়েশন জানি, এম এ। আমার ফোর্স কত? 2 নিউটন। আমার মাস কত? 20 কেজি। মানে ভর কত? 20 কেজি। আর এই হচ্ছে আমার ত্বরণ। ত্বরণ সমান কি? 2 ভাগ 20 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাহলে 2 ভাগ 20 করলে কত হয়? 2 ভাগ 20 আমার জানার মতো 0.1 হবে। 0.1, 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কি হইছে? আমরা প্রথম স্টেপে দেখলাম যে আমাদের যে 10 সেকেন্ড ধরে যে বলটা প্রয়োগ করছি, বলের জন্য আমাদের ভেলোসিটি কত হয় বা বেগ কত হয়। এখন আমরা দেখব
এই যে আমি বলটা প্রয়োগ করা ছেড়ে দিলাম, এখন ঘর্ষণ বলের কারণে আমার মন্দন হবে। এই মন্দন হতে হতে কখন আমার বস্তুটা স্থির হয়ে যায়। এর জন্য আমরা কি জানি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2s। কারণ আমি ভি জানবো, ভি মানে কি, এখানে এখানে ভি টু ধরো বা যে কোনো ভি ধরলেই হলো। এই ভি টুটা কি, যখন আমি ছেড়ে দিছি তখন একটা সময় স্থির হবে, তখন এর ভ্যালু কত হবে, 0। শেষ বেগ কত, 0। আদি বেগ কত, এই আদি বেগ হবে এই বেগটা, এটা কত, 10। ওকে, এটা 10। আর আমার এই এসটা বের করতে হবে, এটা আমি পাইছি। ভি এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু কত, 10 স্কয়ার মাইনাস 2 ইনটু এর ভ্যালু কত, 0.1 ইনটু এস এর ভ্যালু আমার বের করতে হবে। বা 2 ইনটু 0.1, এই বাম দিকের ভ্যালুটাকে ডান দিকের ভ্যালুকে বাম দিকে বার করলাম। 0.1 ইনটু এস ইজ ইকুয়ালস টু 100, বা 0.2 এস ইজ ইকুয়ালস টু 100, বা এস ইজ ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 0.2, সরি কি লিখলাম, 0.2 ইজ ইকুয়ালস টু কত, 100 ভাগ 0.2 ইজ ইকুয়ালস টু 500। অতএব এস ইজ ইকুয়ালস টু 500 মিটার। কোশ্চেন কি ছিল, কোশ্চেন ছিল সে 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা। সে কত অতিক্রম করছে, সে করছে 500 মিটার দূরত্ব অতিক্রম। তার মানে অ্যান্সার কি আমার, পারবে না। সে কি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে, সে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। আশা করি বুঝছো। চলো এখানে একটা কোশ্চেন হচ্ছে যে ঢালু তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে। মানে আমার ঢালু তল একটা আছে, এই ঢালু তলের অ্যাঙ্গেল এখন কত হলে আমার যে গতি ঘর্ষণ সহগ সেটা বাড়বে। তো এটার অ্যান্সার হবে হচ্ছে, 30। কেন জানো, এ হচ্ছে এই সকল অ্যাঙ্গেলের মধ্যে সব থেকে ছোট অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল আমি যত ছোট করব, মানে যত ছোট করব, সে কি তত আটকে থাকবে আর কি, মানে সে গতি ঘর্ষণ তার তত বেশি হবে। কারণ এখান থেকে একটা একদম স্ট্রেট বস্তু যেটা, তার যেতে সে যেতে পারবে না, সে যেহেতু ঢালু না, তার উপর যতক্ষণ আমি বল প্রয়োগ করবো না সে যাবে না। কারণ সে আস্তে 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 যত বেশি খাড়া হবে তত কি তাড়াতাড়ি পড়ে যাবে। আর যেহেতু গতি ঘর্ষণ সহগ বৃদ্ধি করতে হবে, মানে আমার কি করতে হবে, আমার ফ্রিকশনটা বা ঘর্ষণটা ম্যাক্সিমাম করতে হবে। সে ম্যাক্সিমাম কখন হবে, যখন দেখবো আমার অ্যাঙ্গেলটা একদম কম, সে বেশি খাড়া না। তো খাড়া যখন সে না, মানে কি, সে সব থেকে কম অ্যাঙ্গেলে আছে, যেটার অ্যাঙ্গেল সবচেয়ে কম সেখানে ধরো যে গতি ঘর্ষণ আমার সব থেকে বেশি হবে। অ্যাঙ্গেল সবচেয়ে কম কত, 30। তাহলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে কততে, 30। সে ধরে রাখতে পারবে, সে বেশি স্টিপ না বা বেশি খাড়া না, সে ফেলে দিচ্ছে না, সে ধরে রাখতে পারতেছে, সে পারবে। 2 নাম্বার, এই কোশ্চেনটা তোমাদের জন্য। খেলার মাঠে একটি ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার হয়ে গেল, এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কিরকম, কোনটা, এমসিকিউ। বলো দেখি, একটা বল গড়ায় গড়ায় যদি যায় তাহলে কি হবে, অ্যান্সার কি, অ্যান্সার দাও বাবারা। মানে তোমাদের ক্লাস নিতে নিতে আমার মনে হচ্ছে যে আমি তোমাদের সাথে ফ্রি হয়ে গেছি, একটু বেশি ফ্রি হয়ে গেছি। ওকে, এখানে কি বলছে, যে খেলার মাঠে একটি ক্রিকেট বল ঘুরিয়ে ঘুরিয়ে সীমানা পার হয়ে গেল, এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কিরকম। এই আমার খেলার মাঠ, তার উপর বলটি কি করতেছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে। অ্যান্সারের মধ্যে তো ঘোরা আছে, ঘোরা মানে কি, আবর্ত ঘর্ষণ। এর 3 হবে আমার সঠিক উত্তর।
যদি ভুল করি আমাকে বলে দিও, নাকি প্রবাহী ঘর্ষণ হবে। ওহো, প্রবাহী মানে প্রবাহ হচ্ছে। প্রবাহ কি? ফ্লুইডের মধ্যে বা মানে তরলের মধ্যে বা বায়ু কোনো পদার্থের মধ্যে। আজকে আমার মুখ থেকে এত বেশি ইংলিশ বের হচ্ছে কেন? ভার্সিটির পড়াশোনা করছি তাই। হ্যাঁ, ওকে। ঘর্ষণ সহগের একক কত? মানে মিউ এস বা মিউ কে, এদের সহগের একক কোনটি? এরা যেহেতু সহগ, কোএফিসিয়েন্ট, এদের কোনো একক নেই। 3 ডি সঠিক উত্তর। একটা বাদ গেছে। তো কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না? স্থিতি ঘর্ষণ। সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ কোন ধরনের ঘর্ষণ? তো বলা নেই যে চলছে না দাঁড়িয়ে আছে। এটা আমি বলবো সাইকেলের চাকার সাথে, সাইকেল আমরা নরমালি জানি যে চলে, তাহলে এটা আমি দিব আবর্ত ঘর্ষণ। সাইকেল মানে আমরা জানি যে চাকা চলে, দিলাম আবর্ত ঘর্ষণ। ওকে। আর 50-50 হতে পারে। এটা আমার স্থিতি ঘর্ষণ হতে পারে, এটা আবর্ত ঘর্ষণ হতে পারে। সঠিক উত্তর কোনটা তোমরা বের করো। আর সঠিক উত্তর আবর্ত ঘর্ষণই হওয়ার কথা। তো আজকের ক্লাস এতটুকুই। হ্যাঁ, তোমাদের সকলকে ধন্যবাদ। আর কিছু বলতেছি না তো? মনে হয় কিছু একটা বলতেছি। হ্যাঁ, ক্লাস এখনো শেষ হয়নি। মনে আছে এই কনসেপ্টটা? আমি বলছিলাম যে এই কনসেপ্টের উপর আমরা নিজেরাই একটা ম্যাথ বানাবো আর সেই ম্যাথটা সলভ করব। চলো একটা ম্যাথ বানাই। আজকে একটা নতুন কাজ করি, দেখি। ম্যাথ আমরা বানাবো, আমরা ম্যাথ সলভ করবো। তো ধরি যে একটা তল আছে, ঠিক আছে? এই তলটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এখানে আমার একটা বস্তু আছে। এই বস্তুর ওজন কত? এই বস্তুর ওজন আমরা ধরি, হাই হাই কেমন এম? আচ্ছা, এই বস্তুর ওজন আমরা ধরবো m = 5 কেজি। আমরা তলের ঘর্ষণ গুণাঙ্ক ধরবো 0.3, কোনো একক নেই, 0.3। আর আমাদের প্রশ্ন হচ্ছে, আর এখানে ধরি 2 নিউটনের একটা বল কাজ করতেছে, 2 নিউটনের বল কাজ করতেছে। তো প্রশ্ন হচ্ছে বস্তু স্থির থাকবে না চলবে? স্থির থাকবে না গতিশীল হবে? গতিশীল। এতই শীত লাগছে, গতিশীলকে আমি গতিশীল লিখতেছি, নাকি গতিশীল হবে? ওকে, ঠিক আছে। এটা আমার কোয়েশ্চেন। এটা কি? এটা আমার কোয়েশ্চেন। আচ্ছা, ঠিক আছে। আমরা এর কি করব? ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। ফ্রি বডি ডায়াগ্রাম বলতে এই যে আমার তলটা আছে, এর ওজনটা যেটা mg, mg, mgটা কি 5 × 9.8 কাজ করতেছে। ওকে, তাহলে তল বরাবর সে একটা mg, এটা কি cos থিটা কাজ করবে। সে তল বরাবর এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবে, mg cos থিটা। আর এদিকে কি করবে? mg sin থিটা প্লাস 2 নিউটন এখানে কাজ করতেছিল, তাই না? হ্যাঁ, তো 2 নিউটন কাজ করতেছিল। তাহলে mg cos থিটার জন্য কি হবে? উপরে একটা নরমাল ফোর্স আসবে। স্টেপগুলো মনে রাখো। কি কি করছি? সবার আগে আমরা দেখছি ভর। এর ভরটা একদম পৃথিবীর দিকে কাজ করবে, mg। এই mgটা পৃথিবীর দিকে কাজ করলো, আমার তলটা কি অ্যাঙ্গেল করে আছে। তলটা যখন অ্যাঙ্গেল করে আছে, তখন আমি আমার ভরটাকে 2 ভাগে ভাগ করে দেব, একটা cos থিটা, একটা sin থিটা। এই cos থিটা যখন তলের লম্ব বরাবর কাজ করবে, এই লম্ব বরাবর আমার নরমাল ফোর্সটা বা এনটা কাজ করবে। এর জন্য কি হবে? এর জন্য আমার ফ্রিকশন ফোর্স কাজ করবে, যেটাকে আমরা এফএফ চিনি, আমাদের সবার পছন্দের এফএফ। তো এখন আমার বস্তুটা স্থির তখনই থাকবে যখন আমার এই এফএফটা এই ডান দিকে যে নিচের দিকে যে টান দিচ্ছে mg sin থিটার 2 নিউটন, এই দুইজন মিলে যে দুই শয়তানটা যে টান দিচ্ছে, এর থেকে যদি আমার এফএফটা বেশি হয়, তাহলে আমার বস্তুটা স্থির থাকবে। আর যদি এই দুটা বেশি হয়, তাহলে আমার বস্তুটা গতিশীল হবে। আর যদি গতিশীল হয়, সেটা কত ত্বরণে যাবে সেটাও আমরা বের করব। ওকে, ঠিক আছে। আমরা এখন মানগুলো বের করব। মান কি? আমরা আগে এফএফটা বের করি। আগে কি করব? এফএফটা বের করব। লেটস সে এফএফ এর জন্য। এফএফ এর জন্য আমরা কি করব? এফএফ এর জন্য আমার কি করছি? mg sin থিটা, an =
mg sin থিটা। ff মানে কি? আমরা জানি মিউ s ইনটু n বা স্থিতিস্থাপক গুণাঙ্ক গুণন n, নরমাল ফোর্স, ইজ ইকুয়ালস টু মিউ s এর ভ্যালু কত? ওকে, মিউ s এর ভ্যালু বা ff ইজ ইকুয়ালস টু মিউ s এর ভ্যালু বেরছি 0.3 ধরছি। নরমাল ফোর্সটা কত? mg sin থিটা। m কত? 5 কেজি বস্তুর ভর। g কত? 9.8 আর cos থিটা, থিটা কত? 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার ফ্রিকশন ফোর্স। বের করে ক্যালকুলেশন করি। 0.3 ইনটু 5 ইনটু 9.8 ইনটু cos 30 ডিগ্রি। আমার অ্যান্সার আসে 2.267। এটা কি? নিউটন। ঠিক আছে, আমার ফ্রিকশন ফোর্স এত। এখন আমার বের করতে হবে mg sin থিটা প্লাস 2। আর বাম দিকে ফ্রিকশন ফোর্স কত? কত বল দিয়ে আমি টানবো সেটা আমি পেয়ে গেছি। কত বল আমার বস্তুকে টান দিচ্ছে সেটা আমরা বের করবো। ও আচ্ছা, তাহলে আমার এফ যেটা, এফ নেট যেটা, সেটা কত হচ্ছে? এটা এফ নেট না, এটা এফ নেট না। এফ নেট মানে হচ্ছে আমি ফ্রিকশন সহ ধরতেছি যে কত বল দিন শেষে কাজ করতেছে, লব্ধি বল। এটা তো লব্ধি বল না। তাহলে আমার ডান সাইডে এফ এক্স ধরি আমি এটাকে। এফ এক্স বা এফ ওয়ান ধরি। এফ ওয়ান ইজ ইকুয়ালস টু এম জি সাইন থিটা প্লাস 2। 2 নিউটন কাজ করতেছে আর আমার ভরটা কি হয়েছে? ডান দিকে ভাগ হয়ে গেছে। ইজ ইকুয়ালস টু এম এর ভ্যালু 5, জি এর ভ্যালু 9.8 সাইন 30 ডিগ্রি প্লাস 2 ইকুয়ালস টু, হিসাব করি 5 গুণন 9.8 ইনটু সাইন 30 ডিগ্রি। সাইন কত? 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু সামথিং এটা আসলো প্লাস 2। এরকম হলো কেন? বলো না যে আমার ক্যালকুলেটরটা রেডিয়েন্টে আছে। ওহো, জানো একটা মজার বিষয় কি? আমার ক্যালকুলেটরটা এতক্ষণ রেডিয়ান মোডে ছিল। রেডিয়ান মোডে। রেডিয়ান মোডে যদি থাকে তাহলে ও হচ্ছে যে 30 ডিগ্রি, কসের ভিতরে যদি 30 ডিগ্রি থাকে সেটাকে রেডিয়ান হিসেবে হিসাব করে। মানে যে পাই বাই 180 তোমার ম্যাথে যেটা পড়ছো সেটা ধরে হিসাব করে। মানে 30টাকে নিউমেরিক্যাল হিসেবে চিন্তা করে। আর যদি ক্যালকুলেটর ডিগ্রি থাকে তাহলে আমার ডিগ্রি হিসেবে কাজ করে। মানে আমার এই অ্যান্সারটা কিন্তু ঠিক হয়নি। ক্যালকুলেশনটা ঠিক থাকার কথা না। আমার ক্যালকুলেটরটা রেডিয়ান ছিল। যখন তোমার কনফিউজ থাকবে অনেকে যে ডিগ্রি আর রেডিয়ান কখন নিব? ডিগ্রি আমরা তখন নিব যখন আমার ইকুয়েশনে সাইন বা কস থাকবে। সাইন কস এরকম ত্রিকোণমিতিক কোনো অনুপাত থাকবে, তখন কি করব? আমরা ক্যালকুলেটরটাকে ডিগ্রিতে ধরবো। আর যদি না থাকে তাহলে ক্যালকুলেটরটা রেডিয়ানে ধরবো অ্যাঙ্গেলের ক্ষেত্রে। ওকে, ক্যালকুলেশন 0.3 ইনটু 5 ইনটু 9.8 ইনটু cos 30 ইকুয়ালস টু, এখন আসছে সঠিক উত্তর। এটার সঠিক উত্তর হবে 12.73। 05 আছে, যেহেতু পরে 5 আছে এখানে 1ও লেখা আছে। 5 থাকলে চেঞ্জ করে দিবা। আচ্ছা, তাহলে পরেরটাই আমরা এখন হিসাব করি। 5 ইনটু 9.8। আমার সন্দেহ কেন হয়েছে জানো? আমি দেখি যে আমার অ্যান্সার মাইনাস আসে। মাইনাস আসা উচিত না, যদিও ম্যাথটা বানাই করতেছি, আসতেও পারে নাও আসতে পারে। আচ্ছা, 24.5 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 26.5 নিউটন। এটা কি? এই দুইটা মিলে আমার এই এফ ওয়ানটা তৈরি হয়েছে। আর এফ এফটা তো আমরা আলাদা করে বের করছি, তাই না? তাহলে কি হয়েছে? আমার এফ ওয়ানটা এফ এফ থেকে বড়। এফ ওয়ান ইজ গ্রেটার দেন এফ এফ। এফ ওয়ান এর কাজ কি? এফ ওয়ান হচ্ছে ফর্মুলা ওয়ান গাড়ির মতো টান দিয়ে নিয়ে যাবে। যাতে এফ ওয়ান বড়, তার মানে আমার বস্তুটা স্থির থাকবে না। স্থির থাকবে না। এখন যদি আমরা বের করি ত্বরণ, বের করি তাহলে কি হবে? ত্বরণ বের করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এফ নেট নিতে হবে। এফ নেট মানে আমার কত বল কাজ করতেছে। কারণ আমার ফ্রিকশন ফোর্সটা কি করতেছে? আমার এই ফ্রিকশন ফোর্সটা এই যে আমাকে বেগ দিচ্ছে তার বিপরীতে কাজ করতেছে। তো
তো আমার এই যে বেগ দিবে তাকে কি করতেছে, তাকে আগে এই ফ্রিকশন ফোর্সকে বা ঘর্ষণ বলকে আগে দমাই দিতে হচ্ছে, যে এই তুমি আমাকে বাধা দিচ্ছ কেন, তুমি সরো। ওকে সরাইতে যে কি করতে হবে, আমার তো একটু শক্তি খরচ করতে হবে। তারপর আমি যে কাজটা করব সেটার জন্য আমার যতখানি শক্তি বেঁচে থাকবে, যতটুকু শক্তি বাকি থাকবে, সেটা দিয়ে আমি ত্বরণটা তৈরি করবো। তো সেটাই এফ নেট ইজ ইকুয়ালস টু F1 মাইনাস এফ এফ। F1 এর ভ্যালু কত? F1 এর ভ্যালু আমার 26.5, 26.5। আর এফ এফ এর ভ্যালু কত? 12.731 মাইনাস 12.731। তাহলে কত হয়? 26.5 মাইনাস 12.731 is equals to 13.769 নিউটন। তার মানে আমি এত নিউটন আমার বাকি থাকতেছে। কি করছিলাম ওখানে মনে আছে? আমার বলটা দুই ভাগে ভাগ হয়, একটা ত্বরণ সৃষ্টি করে, একটা কি করে, একটা ঘর্ষণের বিরুদ্ধে কাজ করে। এখন কে বাকি থাকলো? 13.9769। কে বাকি থাকছে? ঘর্ষণকে যত দেওয়ার কথা ছিল আমি দিয়ে দিছি। এখন আমি কত হবো? এখন আমি ত্বরণ হয়ে যাব। ঘর্ষণকে তার ভাগটা আমি বুঝাই দিছি, এখন আমি ত্বরণকে তার ভাগ বুঝাই দেবো। ত্বরণের ভাগ কত? ত্বরণের ভাগ 13.769। তাহলে আমরা এখন ত্বরণের জন্য কি জানি? এফ ইকুয়ালস টু এম এ, 30.769 অ্যাপ্লাই করতে পারি। যদি এফ নেট পাইছি, এফ নেটকে আমি ভেঙে এম এও লিখতে পারি। এম এর মান কত? আমার বস্তুর ভর আমি ধরছি 5 কেজি। 5a is equals to 13.769 বা a is equals to 13.769 divided by 5। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার অ্যান্সার আসে, অতএব a is equals to 2.7538 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমার অ্যান্সার। আশা করি যেভাবে ম্যাথ করালাম তোমরা প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারছো, কারণ আজকের কনসেপ্টটা তুমি যদি বোঝো না তাহলে কখনোই ঘর্ষণের কোনো ম্যাথে তুমি আটকাবে না। আজকের কনসেপ্টগুলো যদি তুমি বোঝো, আজকে ক্লাসটা সহজভাবে নেওয়ার চেষ্টা করছি, তাহলে তুমি ঘর্ষণের ম্যাথে কখনোই আটকাবে না। তো এটা করেই আমরা আজকের ক্লাসটা শেষ করছি। আর তোমাদের একটা কুইজ নেওয়ার কথা ছিল শুক্রবারে, আমি পার্সোনাল কিছু কাজের কারণে তোমার কুইজের কোশ্চেন রেডি করতে পারিনি। আজকে কুইজের কোশ্চেনটা রেডি করে তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, তোমরা অনেকে পরীক্ষা দিও। তো এই পরীক্ষার মধ্যে কি থাকে যে পরীক্ষার মধ্যে বেশ কিছু কোশ্চেন থাকে কনসেপচুয়াল, যেগুলা করলে তোমার আর কি জ্ঞানটা বাড়বে। পড়লেও জ্ঞান বাড়বে, পরীক্ষা দিলে আরো বেশি ভালো জ্ঞান বাড়বে। তো মানুষ তো ধরা খেয়ে খেয়ে শেখে, তো এক দুইটা ভুল করবা, শিখবা। ফাইনাল পরীক্ষায় ভুল করা যাবে না, এখন যত ইচ্ছা ভুল করো, ফাইনালে কোনো ভুল করা যাবে না। ওকে, তো তোমাদের সবাইকে ধন্যবাদ। এই বলে আজকের ক্লাস শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।